আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড দিন, মানে দ্বিতীয় দিন ওয়েবিনারটির। আগের ক্লাসে আমি থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো সমস্ত কিছু আলোচনা করেছিলাম। সাইবার সিকিউরিটি কি, ডিজিটাল ফরেন্সিক কি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ব্যাপারটাই কি, ইন্টারনেট কিভাবে কাজ করে, নেটওয়ার্ক কিভাবে কাজ করে, ইন্টারনেট নেটওয়ার্ক এই দুটোর মধ্যে তফাৎ কি, কখন ইন্টারনেট প্রয়োজন হয়, কখন আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়, আর কখন আমাদের নেটওয়ার্ককে আমরা ইউজ করতে পারি, এবং তাদের যে ইউটিলাইজেশন কিভাবে আমরা তাকে ইউটিলাইজ করব ইন্টারনেট নেটওয়ার্ক, সেই সমস্ত কিছু আমরা উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল আমি আগের দিন ডিসকাস করেছিলাম। তো আজ থেকে পুরোপুরি, আজ এবং কাল পুরোপুরি প্র্যাকটিক্যাল পার্টেই, মানে প্র্যাকটিক্যালি করাবো। এবার প্র্যাকটিক্যাল করাতে করাতে কিছু তো থিওরি জিনিস বলতেই হয়, তো সেই থিওরিটা তো বলবোই, তার সাথে প্র্যাকটিক্যাল, মানে প্রত্যেকটা যে টপিকগুলো আমি করাবো প্রত্যেকটাই কিন্তু প্র্যাকটিক্যালি করাবো। তো সেকেন্ড দিনে যেটা আজকে আমি আপনাদেরকে করাবো, কি কি করাবো একটু আপনাদেরকে জাস্ট ছোট করে বলে দিই। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে হ্যাশ ভ্যালু জেনারেশন এবং চেকসাম। এবার এই হ্যাশ ভ্যালু অনেকেই হয়তো এটাকে ইজি ভাবে নেবে যে হ্যাশ ভ্যালু আবার এটার আবার কি, টপিকটার কি দরকার ছিল, কিন্তু আমরা যখন ফরেনসিকে কাজকর্ম করব, ডিজিটাল ফরেনসিক নিয়ে কাজকর্ম করি, বা মানে ডিজিটাল ডেটা যেগুলো হয়, মানে ডিজিটাল টাইপের ডেটা নিয়ে যখন আমরা কাজকর্ম করব, প্লাস ইনভেস্টিগেশনের সাথে যখন ডিজিটাল ডেটাগুলো কানেক্টেড হয়ে যাবে, তখন কিন্তু সেই ডেটার সাথে আমাদের হ্যাশ এবং এই চেকসাম এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে দাঁড়িয়ে যায়। যখন আমি আপনাদেরকে ডিসকাস করব তখনই আপনারা বুঝতে পারবেন যে কেন এটা এত ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ডিক্স ইমেজিং, আমি ইমেজিং ব্যাপারটা কি সেটা তো বলবোই, ইমেজ কিভাবে ক্রিয়েট করে সেই জিনিসটাও দেখাবো। দেন হচ্ছে ফরেনসিক ইমেজ অ্যানালিসিস। ইমেজ অ্যানালিসিস মানে এখানে কোনো পিকচারকে আমরা অ্যানালিসিস করব না। আমি যখন আপনাদেরকে ইমেজের ডেফিনেশনটা বলে দেবো, আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবেন যে এই ইমেজটা আবার কি জিনিস। তো এই ইমেজ অ্যানালিসিস মানে ধরুন ডিক্স ইমেজিং, আমরা ওখানে তো একটা ইমেজ বানাচ্ছি উইথ দ্য হেল্প অফ এফটিকে। দেন আমরা ফরেনসিক্যালি সেই ইমেজটাকে কিভাবে অ্যানালিসিস করব। দেখুন, একটা ইমেজকে যদি আমরা অ্যানালিসিস করতে চাই, তাহলে ইমেজকে আমরা বিভিন্ন ভাবে কিন্তু আমাদেরকে অ্যানালিসিস করতে হয়। অতগুলো স্টেপ বা অত কিছু কিন্তু এই ছোট একটা প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু করানো সম্ভব নয়। তো আমি এখানে ইমেজেরই, ধরুন আমি যে ইমেজটা বানাবো, এখন আপনাদের প্রশ্ন হবে যে ইমেজটাই জানি না, আপনি আবার এইসব কথাবার্তা বলছেন। তো আমি থিওরি বলে দেবো, কোনো চাপ নেই। আমি ইমেজটা ক্রিয়েট করা যেমন এখানে শেখাবো, দেন ওই ইমেজটা থেকে কিছু জিনিস, ইমেজটাকে কিভাবে রিয়েল ডেটাতে কনভার্ট করব সেই জিনিসটা আমরা অ্যানালিসিসের মধ্যে আমি শেখাবো, এবং ইমেজের ডেটাটাকে কিভাবে আমরা একটা ড্রাইভে কনভার্ট করবো, এই দুটো স্টেপ আমি কিন্তু এই অ্যানালিসিসের পার্টে দেখাবো। কারণ একটা ইমেজ ফাইলকে যদি অ্যানালিসিস করতে হয়, সেটা অ্যানালিসিস করতে অনেকটাই টাইম লাগে এবং অনেক কিছু কিন্তু বলতে হয়। তো আমি ওয়েবিনারটার মধ্যে এই দুটো পার্টই কিন্তু এর মধ্যে রাখছি। আর ডেটা রিকভারির পার্টে হচ্ছে, আমরা যদি কোনো ডেটাকে ডিলিট করে ফেলি, সেটা রিসাইকেল বিন থেকে হতে পারে, বা আপনার পেন ড্রাইভ থেকে হতে পারে, কোনো মাইক্রো এসডি কার্ড থেকে হতে পারে। সেই ডেটা যদি আমাদের ডিলিট হয়ে যায়, আমরা কিভাবে সেই ডেটাটাকে রিকভার করব, সেই জিনিসটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা জিনিস আপনারা প্র্যাকটিক্যালি শিখবেন। তো চলুন বেশি দেরি না করে আমি একদম মেন টপিকে চলে যাই। প্রথমে যে টপিকটাতে আসছি, আজকে কোনো পিপিটিতে কিছু বানানো নেই, কারণ পুরোটাই প্র্যাকটিক্যাল। যেটুকু দরকার সেটা আমি আপনাদেরকে বলেই দেবো, যেটুকু বলার। তো প্রথমে আসি হ্যাশ। এই হ্যাশ জিনিসটা কি? দেখুন, হ্যাশ কথাটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি যদি হ্যাশটাকে আমি হ্যাশ ভ্যালু বলি, মানে ডিজিটাল ফরেনসিকে বা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বা আপনার যে কোনো ইনভেস্টিগেশনে হতে পারে, সেখানে আমাদের এই হ্যাশ ভ্যালুর কনসেপ্টটা কেন এতটা ইম্পর্টেন্ট, এই হ্যাশ ভ্যালু নিয়ে আমরা করবোটা কি। তো হ্যাশ ভ্যালু নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে প্রথমে আসি, দেখুন হ্যাশ ভ্যালু। হ্যাশ ভ্যালুর সাথে আমরা যদি আমাদের নিজেদের হিউম্যান, মানে আমরা যে মানুষ, আমাদের যে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট, মানে আমাদের প্রত্যেকের কিন্তু বায়োমেট্রিক আলাদা। মানে প্রত্যেকটা হিউম্যান বিংস এর, প্রত্যেকটা হিউম্যানের যে আমাদের বায়োমেট্রিক থাকে, সেই বায়োমেট্রিকটা কিন্তু প্রত্যেকটার ইউনিক, প্রত্যেকটা লোকের কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আপনার আলাদা আলাদা হয়। সেই রকম আমরা আমাদের আমরা যে ডেটা নিয়ে কাজকর্ম করি বা ফাইল নিয়ে যে কাজকর্ম করি, ডেটা মানে তার মধ্যে ফাইলও চলে আসছে, সবই চলে আসছে। তো প্রত্যেকটা ফাইলেরও কিন্তু এরকম একটা ইউনিক ফিঙ্গারপ্রিন্ট থাকে, এবং ওই ইউনিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা কোনো একটা পার্টিকুলার ফাইলকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এই যে ইউনিক ফিঙ্গারপ্রিন্ট, এটার কেন দরকার? যেমন প্রত্যেকটা মানুষকে, যেমন আমাদের আধার কার্ডের সাথে বায়োমেট্রিক
কানেক্ট করা থাকে, বায়োমেট্রিক অলরেডি লিঙ্ক করা রয়েছে। যে কেউ চাইলে ওর বায়োমেট্রিকটা নিজের হাত দিয়ে খুলতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু বায়োমেট্রিকটা কিন্তু ইউনিক, ওটা কিন্তু সেম কখনোই হয় না। ঠিক সেই রকম আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে বা ডিজিটাল ডেটা নিয়ে আমরা যে কাজকর্ম করি, ডিজিটাল ওয়ার্ল্ডে যে ডেটাগুলো নিয়ে কাজকর্ম করি বা ফাইল নিয়ে কাজকর্ম করি, প্রত্যেকটা ফাইলের বা সেটা আপনার ডকুমেন্ট হতে পারে, সেটা আপনার ইমেজ হতে পারে, সেটা আপনার পিডিএফ ফাইল হতে পারে, যে কোনো ফাইল হতে পারে, সেরকম প্রত্যেকটা ফাইলেরও কিন্তু একটা নিজস্ব ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সেই ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টটাকে আমরা বলি অ্যাকচুয়াল হ্যাশ ভ্যালু। মানে ধরুন সাপোজ যদি আপনাকে বলি এই ফিঙ্গারপ্রিন্টটা দরকার কেন হয়, এই ফিঙ্গারপ্রিন্টটা কিভাবে কাজ করে। সাপোজ মনে করুন আজকে আপনার কাছে একটা ফাইল আছে a.txt, এই a.txt-টা আপনার কাছে আছে, আপনি কি করলেন, এই ফাইলটা আমি কি বললাম, প্রত্যেকটা ফাইলের একটা নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট থাকে, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বা এটাকে ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা বলতে পারি। তো এই যে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা ফাইলের যে থাকে, এটা ধরুন একটা ভ্যালু আমি জেনারেট করলাম a.txt, আজকের ডেটে ধরুন 27/6/2026, আজকের ডেটে মনে করুন আমি এই ফাইলটার একটা হ্যাশ ভ্যালু জেনারেট করলাম, সেটা আলফা নিউমেরিক একটা ভ্যালু আমি জেনারেট করে রাখলাম। ইন ফিউচারে আমি ধরুন 1 মাস পর যদি এই ফাইলটার আবার আমি হ্যাশ ভ্যালু জেনারেট করি, তাহলে এই ফাইলটার কিন্তু সেম হ্যাশ ভ্যালু আসবে যদি আপনি ফাইলটার মধ্যে কোনো কিছু না ইনক্লুড করে থাকেন বা ফাইলটাকে যদি আপনি এডিট না করে থাকেন, তাহলে কিন্তু অলওয়েজ আপনি যতবারই হ্যাশ ভ্যালু আপনি জেনারেট করতে যাবেন ততবারই কিন্তু ওর হ্যাশ ভ্যালু সেম আসবে। এবারে ডিজিটাল ফরেনসিকে আমাদের এই হ্যাশ ভ্যালুর সম্পর্কটা কি, কেন আমরা হ্যাশ ভ্যালুকে নিয়ে কাজকর্ম করব। দেখুন এখানে ডিজিটাল ফরেনসিক বলুন, আমি বলেইছিলাম আগের দিন যে আজকালকার দিনে ট্র্যাডিশনাল ক্রাইম ইনভেস্টিগেশন করি, কারণ অলরেডি আগের দিন আপনাদেরকে আমি ক্রাইম কি, ট্র্যাডিশনাল ক্রাইম কি, সাইবার ক্রাইম কি, সাইবার স্পেস কি, সমস্ত কিছু বিষয়ে আমি আলোচনা করেছি। তো আজকে মনে করুন আপনি একটা ইনভেস্টিগেশন করছেন, আপনি একজন আইও, কারণ প্রত্যেকটা জায়গাতে শুধু ওয়েস্ট বেঙ্গল বলে নয়, যে কোনো স্টেট বা যে কোনো জায়গাতে একটা ইনভেস্টিগেশনের আয়ও কিন্তু ফিক্সড থাকে না। আজকে ইনভেস্টিগেশনটা চলছে, আয়ও আয়োর কিছু হয়ে যেতে পারে, আয়ো ট্রান্সফার হয়ে যেতে পারে, ধরুন কোনো একটা আয়ো মারা গেল, তাহলে কি ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যাবে? তা কিন্তু হয় না। বা কোনো একটা আয়ো ধরুন একটা জায়গা থেকে ট্রান্সফার নিয়ে অন্য একটা জায়গাতে চলে গেল, তাহলে কি ওই কেসটার ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যাবে? তা কিন্তু হবে না। তাহলে এবার ওই যে আয়ো, প্রথম যে ফার্স্ট আয়ো যে ছিল, তিনি ধরুন কিছু ডেটা নিয়ে কাজকর্ম করছে, তার কাছে কিছু ডেটা প্রিজার্ভ করে রাখা আছে তার মালখানাতে, মানে সে পিএস লেভেলে মালখানা বলে, যেখানে সমস্ত ডেটা বা কেস রিলেটেড যে সমস্ত ডকুমেন্ট, যাবতীয় জিনিসপত্র কিন্তু মালখানাতে স্টোর করে রাখা থাকে। এবার মনে করুন ওখানে কোনো একটা আয়োর কাছে একটা ডেটা প্রিজার্ভ করে রাখা আছে, যেটা একটা কেসের ডেটা, খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, একটা a.pdf ফাইল একটা রাখা আছে একটা পেন ড্রাইভের মধ্যে। এবার এই a.pdf ফাইলটার মধ্যে কেউ যদি কোনো চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে ধরুন ফার্স্ট আইও কি করলো, কিছু চেঞ্জ করে দিয়ে সেই ফাইলটা অন্য কাউকে হ্যান্ড ওভার করে দিল, তাহলে সেটা বোঝার উপায় হচ্ছে আপনার এই হ্যাশ ভ্যালুটা। যখন ফার্স্ট আইও এই এভিডেন্সটা যদি সে কালেক্ট করে থাকে, কালেক্ট করার সময় প্রত্যেকটা ফাইল ফোল্ডারের কিন্তু, ফোল্ডার নয় ফাইলেরই যদি ধরি, ফোল্ডারেরও হ্যাশ ভ্যালু হয় যদিও, তো ফাইলের প্রত্যেকটা ফাইলের কিন্তু আপনার হ্যাশ ভ্যালু জেনারেট করে রাখতে হয়। তো হ্যাশ ভ্যালু যদি আমরা জেনারেট করে রাখি, ইন ফিউচারে কেউ যদি ওই ডেটাটার মধ্যে কোনো চেঞ্জিং কিছু করে দেয়, তাহলে ওই হ্যাশ ভ্যালুটাকে ভ্যালিডেট করে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে এই ডেটাটাই সেই ডেটা নাকি এটাকে কোনো মডিফিকেশন কিছু করা হয়েছে। তাই আমি আপনাদেরকে আগের দিন যখন বলছিলাম ডিজিটাল ফরেনসিকে দেখুন প্রসেস হচ্ছে টোটাল 1 2 3 4 5। প্রথমটা হচ্ছে আইডেন্টিফিকেশন, দেন প্রিজার্ভেশন, দেন অ্যানালিসিস, দেন ডকুমেন্টেশন, দেন প্রেজেন্টেশন। এই যে আইডেন্টিফিকেশন, আমি ধরুন একটা ফাইলকে আমি আইডেন্টিফাই করলাম a.pdf, মনে করুন এটা হতেই পারে আপনি ধরুন এরকম একটা ফাইলকে আপনি আইডেন্টিফাই করেছেন, সাপোজ একটা এক্সাম্পল হিসেবে ধরছি আমি, বা আপনি একটা পেন ড্রাইভকে আপনি সিজ করেছেন, পেন ড্রাইভ একটা পেয়েছেন, সেই পেন ড্রাইভের মধ্যে কিছু ডেটা আছে, সেখানে ধরুন a.pdf রয়েছে, b.pdf আছে, সেটাকে আমি আইডেন্টিফাই করলেন। ওই যে পেন ড্রাইভটা আইডেন্টিফাই করলেন, আপনি ধরুন অনেকগুলো পেন ড্রাইভ আছে, অনেক 10টা পেন ড্রাইভ পেয়েছেন, এবার 10টা পেন ড্রাইভই কিন্তু আপনার একটা কেসের সাথে কানেক্টেড হবে না। ফরেনসিক আপনাকে হেল্প করবে বা ফরেনসিক্যালি আপনাকে আইডেন্টিফিকেশনটা করতে হবে, সেটাতেও কিন্তু ডিজিটাল ফরেনসিকেরই কিন্তু একটা স্টেপ বা ডিজিটাল ফরেনসিকেরই কিন্তু একটা প্রসেস। সেখানে আমরা প্রসেস
যখন করব, ফার্স্ট স্টেপ যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমরা দেখবো যে আমরা যে 10টা পেন ড্রাইভ পেলাম, এই 10টা পেন ড্রাইভের মধ্যে কোন পেন ড্রাইভটা আমাদের কাজের পেন ড্রাইভ। এবার সেখানে ধরুন আমরা এ বলে একটি পেন ড্রাইভ, আমরা সেই পেন ড্রাইভটাকে আমাদের কাজের জন্য মানে ডিটেক্ট করলাম যে এই পেন ড্রাইভটা আমাদের কাজের জিনিস, এবং তার ভেতরে দেখলাম কিছু ফাইল ফোল্ডার রয়েছে। আপনি যখন এই ডেটাটাকে সিজ করবেন, সিজ বলতে যখন আপনি মানে যারা টেকনিক্যাল এখানে আছেন, যারা এই জিনিসগুলো হয়তো এই টার্মগুলো হয়তো আপনাদের একটু অড লাগবে। সিজ মানে ধরুন আমি যদি নর্মালি বলি, কোনো একটা ক্রিমিনাল তার বাড়ির থেকে কিছু পেন ড্রাইভ পাওয়া গেল, তার কাছ থেকে যখন পেন ড্রাইভ গুলো ইনভেস্টিগেশন অফিসার ইনভেস্টিগেশনের প্রয়োজনে ওগুলো তার কাছ থেকে যখন নিয়ে নেবে, তখন কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়। আর ওই যে প্রসেসটা ওর থেকে ডেটাগুলো নিয়ে নিচ্ছে বা পেন ড্রাইভ কালেক্ট করে নিচ্ছে বা মোবাইল ফোন কালেক্ট করে নিচ্ছে, এই ব্যাপারটাকে সিজ করা বলে। এবার সিজ করার পর কিছু আমাদেরকে কাজ করতে হয়। তার মধ্যে একটি কাজ হচ্ছে আপনার, যখন আপনি ধরুন ডেটাগুলো কালেক্ট করছেন, কালেক্ট করার সময় যদি আপনি এই ডেটাগুলোর মধ্যে ধরুন আপনি একটা পেন ড্রাইভ কালেক্ট করলেন, পেন ড্রাইভ যদি কালেক্ট করেন বা যদি কোনো ডেটাও কালেক্ট করে থাকেন, আপনার প্রথম কাজ হবে যে ওই কালেক্ট করা ডেটাগুলো যেখান থেকে আপনি কালেক্ট করছেন সেখানেই বসে তার হ্যাশ ভ্যালুগুলো জেনারেট করে নেওয়া। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কেউ এটা করে না। আর করে না বলেই সেটা আপনার যখন কোর্টে যায়, তখন সেটা যদি ডিফেন্সের উকিল খুব স্ট্রং হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এভিডেন্স ফাইলটার কোনো ওটাকে ইনভ্যালিডও করে দিতে পারে। তো আমরা হ্যাশ ভ্যালু নিয়ে কথা বলছি, অত ডিটেলসে যাচ্ছি না। তো হ্যাশ ভ্যালু ওই জন্যই যখন আমরা আইডেন্টিফাই করছি, এই যে প্রিজার্ভেশন পার্টে আমরা যখন প্রিজার্ভ করবো, আমরা ডেটাটা কালেক্ট করে নিলাম, দেন আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। প্রিজার্ভ করে রাখার সময় আমাদেরকে কিন্তু যদি কোনো ফাইল ইম্পর্টেন্ট ফাইল হয়ে থাকে, কেন প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রেই বলছি, তাহলে তাকে প্রিজার্ভ করার একটা স্টেপ আপনি বলতে পারেন হ্যাশ ভ্যালু জেনারেশন। আপনি কি করলেন, এই ফাইলটার একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে রেখে দিলেন। কারণ একটা কেস কত বছর চলবে কেউ বলতে পারে না, 1 বছরেও তার কনভিকশন হয়ে যেতে পারে, 5 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। তাহলে এতদিন এই ডেটাটার মধ্যে যদি চেঞ্জ হয়ে যায়, হতেই পারে মাঝখান থেকে কেউ ডেটাটা চেঞ্জ করে দিল। সেই জন্য নিয়ম হচ্ছে আপনি যখন কোনো ফাইল টাইল কালেক্ট করছেন, নিয়ম হচ্ছে আপনি সেই ফাইলগুলোর আপনি হ্যাশ ভ্যালু জেনারেট করে নিন। হ্যাশ ভ্যালু জেনারেট করে নিলে ইন ফিউচারে কেউ যদি ডেটাটার মধ্যে কোনো মডিফিকেশন করে দেয়, তাহলে কিন্তু ডেটাটা মানে যে হ্যাশ ভ্যালুটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং সেই হ্যাশ ভ্যালুর মাধ্যমে আমরা কি করতে পারবো, ডেটাগুলোকে আইডেন্টিফাই করতে পারবো যে প্রথম যে ডেটাটা ছিল সেটা আর এখনের ডেটাটা বোথ আর ডিফারেন্ট নাকি সেম। এবার এই হ্যাশ ভ্যালু জেনারেট কিভাবে করে, দেখুন হ্যাশ ভ্যালু জেনারেট করার প্রচুর অ্যাপ্লিকেশন আছে, কিন্তু সবচেয়ে পপুলার অ্যাপ্লিকেশন যদি বলি সেটা হচ্ছে হ্যাশক্যালসি। হ্যাশক্যালসিটা হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা থ্রু দিয়ে আমরা হ্যাশ ভ্যালু জেনারেট করি। এবার যখন আমরা হ্যাশ ভ্যালু জেনারেট করব, হ্যাশ ভ্যালু জেনারেট করার জন্য কিন্তু অনেক অ্যালগোরিদম আছে। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন MD5, MD4, SHO, অনেকগুলো কিন্তু এক একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমের কিন্তু প্রত্যেকটা অ্যালগোরিদমের কিন্তু একটা ইন্টারনাল স্ট্রাকচার আছে এবং একটা প্রসিডিওর মেনটেন করে কিন্তু ওরা হ্যাশ ভ্যালুটা জেনারেট করে। এবার আমি যদি আপনাদেরকে একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে দেখাই, মনে করুন আমি এখানে একটা টেক্সট ফাইলই নিচ্ছি, কারণ যে কোনো আমি কি বললাম, যে কোনো ফাইল ফোল্ডারে কিন্তু আপনার একটা ইউনিক হ্যাশ ভ্যালু হয়। আমি এখানে ধরুন এর ভেতরে আমি লিখে দিলাম সন্দীপন, দেন এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার পর আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে যতগুলো অ্যালগোরিদম চেক করা ছিল, দেখুন প্রত্যেকটা অ্যালগোরিদমে কিন্তু অ্যাপ্লাই হয়ে অটোমেটিক কিন্তু হ্যাশ ভ্যালু জেনারেট করে দিয়েছে। এবার মনে করুন আমি আরেকটা নোটপ্যাড ওপেন করে নিই, নোটপ্যাডে ওপেন করে আমি একটা অ্যালগোরিদম দিয়ে বোঝাচ্ছি, কারণ এতগুলো কপি করব না। এটাকে কেটে দিলাম। এখানে ধরুন আমি একটা অ্যালগোরিদমই নিয়েছি, আমি ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে আমার হ্যাশ ভ্যালু AA.txt, এটা হচ্ছে হ্যাশ ভ্যালু। এটাকে আমি কি করলাম, কপি করে রেখে দিলাম। এটা আমার হ্যাশ ভ্যালু, এটা কারেন্ট হ্যাশ ভ্যালু। এবার আমি কি করলাম, এই ফাইলটার মধ্যে আমি কিছু অ্যাড করে দিলাম, ধরুন একটা ডট দিয়ে দিলাম, দেন ফাইলটাকে আমি আবার সেভ করে দিলাম। ওই ফাইলটাই আমার এখানে আছে। আমি যদি আবার হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করি বা এটাকে যদি ড্র্যাগন আবার ড্রপ করি, দেখুন MD5 অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমি কি করলাম, হ্যাশ ভ্যালু জেনারেট করলাম। দেন আমি নিচে এন্টার দিলাম। এই এখানে নয়, এটা ভুল জায়গায় করে ফেললাম, এইখানে দেখুন এটা আমার আগের হ্যাশ ভ্যালু ছিল, এখন কিন্তু কারেন্ট হ্যাশ ভ্যালু এটা। তার মানে আমার হ্যাশ ভ্যালুটার পরিবর্তন হয়ে গেছে, কেননা আমি ডেটাটার মধ্যে কিছু মডিফিকেশন করেছি। এই যে হ্যাশ ভ্যালু জেনারেশন, হ্যাশ ভ্যালু জেনারেট কেন করব সেটা আমি বললাম। এই যে দুটো এখানে কথা রয়েছে, একটা হচ্ছে হ্যাশ ভ্যালু জেনারেট করা, আর একটা চেকসাম জেনারেট করা। চেকসাম জেনারেশন, হ্যাশ ভ্যালু মানে আমরা ডিজিটাল
ফিঙ্গারপ্রিন্টটা বের করলাম, সে a.pdf বা যে কোনো একটা ফাইলের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট আমরা বের করলাম। বের করার পর যখন আমরা আজকে ধরুন আজকের ডেটে একটা ডেট হ্যাশ ভ্যালু জেনারেট করলাম, করার পর 20 দিন 30 দিন 50 দিন পর আমরা আবার ওই ফাইলটার আমরা হ্যাশ ভ্যালু জেনারেট করলাম, করার পরে যে কম্প্যারিজন যে ব্যাপারটা করছে, কম্প্যারিজন ব্যাপারটা কম্পেয়ার করার ব্যাপারটাকে বলা হচ্ছে চেকসাম। এবার এই হ্যাশ ভ্যালুতে অনেকের ভুল ভ্রান্তি কিছু ভুল ধারণা থেকে থাকে, আমি সেই ধারণাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেমন অনেকে বলে যে আমি যদি স্যার ফাইলের নেম চেঞ্জ করে দিই হ্যাশ ভ্যালু কি চেঞ্জ হয়ে যাবে? কেউ কমেন্টে বলুন, কমেন্ট করে বলুন। আচ্ছা, কেউ একজন বলছেন যে দেখা যাচ্ছে না, আমি কিন্তু অন্য একটা কম্পিউটারেও আমার স্ক্রিন শেয়ার করা আছে, আমি সেখানে দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিন শেয়ার হচ্ছে। বাকিরা একটু কনফার্ম করুন, আমার কি স্ক্রিন সত্যিই দেখা যাচ্ছে না? কমেন্ট করুন, কমেন্টে বলুন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, যার দেখা যাচ্ছে না কাইন্ডলি ইন্টারনেটটা আপনার চেক করুন একবার। দেখুন, অনেকের এই ধারণাটা থাকে যে আপনার ফাইল নেম যদি চেঞ্জ করে দিই হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যায়। দেখুন, ফাইল নেম যদি চেঞ্জ করি, আমি ফাইলের এক্সটেনশন যদি চেঞ্জ করে দিই, তাহলেও কিন্তু হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যায় না। হ্যাশ ভ্যালু তখনই চেঞ্জ হয় যদি আমরা কন্টেন্টটার ভেতরে যেটা রয়েছে সেই কন্টেন্টের ভেতরের কিছু ডেটা যদি আমরা চেঞ্জ করে দিই, তবেই কিন্তু আমাদের হ্যাশ ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। আমি আপনাদেরকে যদি প্র্যাকটিক্যালি দেখাই, এটা আমার সন্দীপন ডট দেওয়া আছে, এটা আমি সেভ করলাম। এটার হ্যাশ ভ্যালু আমি আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে এক কাজ করি, এখানে আমি ওয়ার্ড প্যাড নিই, বারবার ভুল জায়গায় আমি পেস্ট করে ফেলছি। তো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, আমি MD5 এ অ্যাপ্লাই করছি, এটাকে আমি কপি করে রাখলাম। এটা টেক্সট ফাইল, দেখুন এই টেক্সট ফাইলটার হ্যাশ ভ্যালু আমি এটা জেনারেট করলাম। এবার আমি কি করলাম, এই টেক্সট ফাইলটার এক্সটেনশন চেঞ্জ করে দিলাম, নেমও চেঞ্জ করে দিলাম, নেমটা দিলাম ধরুন টিটি, আর এই এক্সটেনশনটা আমি চেঞ্জ করে দিলাম, টিএক্সটি বাদ দিয়ে করে দিলাম পিএনজি, ইমেজ বানিয়ে দিলাম এটাকে একটা। ইয়েস, দেখুন এটা ইমেজ হয়ে গেল। আমি যদি এর প্রপার্টিজ চেক করি, তাহলে আমি ওর এক্সটেনশন দেখতে পাবো। এক্সটেনশন দেখুন ডট পিএনজি আমি চেঞ্জ করে দিয়েছি। এরপর আমি এটাকে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, এই পিএনজিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ক্যালকুলেট করলাম। দেখুন এটা আমার কারেন্ট, আমি আরো একবার ক্যালকুলেট করলাম, দেখুন ক্লিক করলাম। এবার আমি এটাকে কপি করলাম, কপি করার পর ওয়ার্ড আমি নিয়ে গিয়ে এখানে পেস্ট করছি। দেখুন এটা আমার আগের হ্যাশ ভ্যালু ছিল, এখন যে কারেন্ট হ্যাশ ভ্যালুটা সেটারও কিন্তু হ্যাশ ভ্যালু সেম আছে। তাহলে আমরা হ্যাশ ভ্যালু যদি ডেটা কন্টেন্টের মধ্যে যদি কিছু চেঞ্জ আসে, তবেই কিন্তু আমরা কি করতে পারবো, তবেই বলতে পারবো যে হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়েছে, মানে তবেই হ্যাশ ভ্যালু চেঞ্জ হবে। কন্টেন্টের ভেতরে যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে কিন্তু হ্যাশ ভ্যালু চেঞ্জ হয় না। আপনি সেটা নেম চেঞ্জ করতে পারেন, আপনি এক্সটেনশন চেঞ্জ করে দিতে পারেন, তাতেও কিন্তু হ্যাশ ভ্যালু সেম থাকবে যদি আপনার ভেতরের কন্টেন্টটা ঠিকঠাক থাকে। এবার এখানে আমি একটা টেকনোলজি অ্যাপ্লাই করলাম, ডট পিএনজি করে দিলাম। এটাও কিন্তু আপনার পরের দিনে ইন্টারেস্টিং একটা ক্লাস আছে, থার্ড ডেতে আমি ওটা বলবো, অ্যান্টি ফরেনসিক টেকনিক, ওগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে চেকসাম, চেকসাম ব্যাপারটা হচ্ছে আমরা কম্প্যারিজন যে করছি, কম্প্যারিজন করার ব্যাপারটাকেই অ্যাকচুয়ালি চেকসাম জেনারেশন বলে। আর আমরা যে ভ্যালুটা জেনারেট করলাম ওটাই হচ্ছে আপনার হ্যাশ ভ্যালু। এরপর আমরা হ্যাশ ভ্যালুর কনসেপ্ট আই থিঙ্ক ক্লিয়ার, সবাই কমেন্টে বলুন একটু, কমেন্টে বলুন। ওকে, আচ্ছা। এবার দেখুন আমি যাব ডিক্স ইমেজিং, কিন্তু ডিক্স ইমেজে যাওয়ার আগে ইমেজ কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, ইমেজ কেন বানাবো সেটা সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। দেখুন ফরেনসিকের প্রথম যে পয়েন্টটা ছিল আইডেন্টিফিকেশন, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রিজার্ভেশন। প্রিজার্ভেশনের মধ্যে কিন্তু অনেক কাজ কিন্তু আমাদেরকে করতে হয়। প্রিজার্ভ করার সময় যদি কোনো একটা ফাইলকে প্রিজার্ভ করতে হয়, a.pdf ফাইলকে যদি প্রিজার্ভ করতে হয়, তাহলে তার হ্যাশ ভ্যালু আমাকে জেনারেট করে সেইভাবেই কিন্তু প্রিজার্ভেশনটা করতে হয়। এই প্রিজার্ভেশনের পার্টে কিন্তু আরো কিছু জিনিস চলে আসে, যেটা হচ্ছে আমি যদি পেন ড্রাইভ পাই একটা, বা আমি একটা হার্ড ডিস্ক যদি পাই, সাপোজ একটা এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ যদি পাই, তাহলে সেটাকে নিয়ে কি করব? একটা হার্ড ডিস্ক বা একটা পেন ড্রাইভ, আমরা কখনোই বলতে পারি না যে এই আজকে যে পেন ড্রাইভটা বা আজকে যে হার্ড ডিস্কটা আমরা অ্যাকিউজড পার্সনের থেকে বা ক্রিমিনালের থেকে যে আমরা কালেক্ট করলাম, ক্রিমিনালের থেকে যে আমরা কালেক্ট করলাম, সেই হার্ড ডিস্কটা সারা জীবন যে ঠিকঠাক থাকবে, কেসটা যতদিন চলবে ততদিন যে এই হার্ড ডিস্ক ঠিক থাকবে বা পেন ড্রাইভটা ঠিক থাকবে, কেউ আমরা বলতে পারি না।
মানে একটা হার্ড ডিস্ক ইলেকট্রনিক জিনিসের কেউ অ্যাকচুয়ালি গ্যারান্টি দিতে পারি না। আজকে যেটা ঠিক কালকে সেটা নাও ঠিক থাকতে পারে। আজকে একটা মোবাইল কিনলাম, কালকে সেটা খারাপ হয়ে যেতেই পারে। ইলেকট্রনিক জিনিসের কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। সেই জন্য আমরা যদি কোনো একটা কেসে যদি আমাদের একটা হার্ড ডিস্ক আমরা সিজ করি বা হার্ড ডিস্ক যদি পাই, সেই হার্ড ডিস্কটাকে আমাদেরকে কি করতে হয়, সঠিকভাবে যদি আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। ধরুন একটা কেসে হার্ড ডিস্কটাই মেন এভিডেন্স, ওই হার্ড ডিস্কের মধ্যে যে ডেটাগুলো আছে সেটাই মেন এভিডেন্স, তাহলে ওই হার্ড ডিস্কটা যদি নষ্ট হয়ে যায় আর কেসটা কিছু থাকবে? কিছুই থাকবে না। তাই ফরেনসিক্যালি আমাদেরকে হার্ড ডিস্কের ডেটাগুলোকে এমন ভাবে প্রিজার্ভ করে রাখতে হয় যাতে ইন ফিউচারে আমরা সেই প্রিজার্ভ ডেটাগুলো, এই হার্ড ডিস্কটা যদি খারাপও হয়ে যায়, ওই প্রিজার্ভ করা ডেটাটাকে নিয়ে আমরা কেসটাতে আমরা ইনভেস্টিগেশনের যে কাজগুলো বা বাকি যে স্টেপগুলো রয়েছে বা কনভিকশন পাওয়া অব্দি যা যা করাতে হয়, মানে ন্যায় পাইয়ে দেওয়া, ভিকটিম পক্ষকে ন্যায় পাইয়ে দেওয়া অব্দি যা কিছু কাজ করার ওই হার্ড ডিস্কটার উপর, সেই কাজগুলো আমরা যাতে করতে পারি। আর সেই জন্যই ফরেনসিক্যালি কোনো হার্ড ডিস্ক পেন ড্রাইভ যদি আমরা পাই, সেটাকে তার ডেটাগুলোকে প্রিজার্ভ করে রাখতে হয়। কিভাবে প্রিজার্ভ করব? এই প্রিজার্ভ করার সময় আমরা কিন্তু প্রিজার্ভ দুটো ভাবে করতে পারি। দুটো ভাবে নয়, দুটো ভাবে করা যায়। আপনাদের তরফ থেকে একটা কথা বলবেন, আমি 1 মিনিট। আমি যখন হার্ড ডিস্ককে প্রিজার্ভ করব, হার্ড ডিস্ক হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, পেন ড্রাইভ পেন ড্রাইভ হতে পারে, তো আমি এটাকে প্রিজার্ভ করব। প্রিজার্ভ করে আমি, এরকম হতে পারে অনেকের আইডিয়াতে আসতে পারে যে হার্ড ডিস্কের মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমি অন্য একটা হার্ড ডিস্কে কপি করে নিলাম। এই হার্ড ডিস্কটাকে আমি শো করাবো কোর্টে, এই হার্ড ডিস্কটাকে নেবেই না, বাদ দিয়ে দেবে। তারও কিছু প্রসিডিওর আছে কেন ওটা বাদ দিবে, কারণ ডিফেন্সের ওগুলো অনেক কিছু বলে, ওখানে মডিফাই করে ডেটা ঢোকানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, সেগুলো বলে দেওয়া হবে। সেই জন্য আমাদেরকে কি করতে, আমাদের এই হার্ড ডিস্ক থেকে যদি ডেটাকে কপি করে নিয়ে গিয়ে কোনো একটা জায়গাতে পেস্ট করে দিই, সেইভাবে কি সেটা কিন্তু ফরেনসিক্যালি একসেপ্ট করে না। কেন একসেপ্ট করে না সেটাতে আসছি। কপি ফরেনসিক্যালি একসেপ্ট করে না কেন? ধরুন এই হার্ড ডিস্কটার ভেতরে এ বি সি তিন টাইপের ডেটা আছে বা তিনটে ফোল্ডার আছে। আপনি কপি করলে আপনার এই তিনটে ফাইলই কিন্তু আপনার কপিতে যাবে, আপনার এইচডিডি তে যাবে। যখন কপি করছেন আপনি তো চাইলে এখানে অন্য ডেটাও ঢুকিয়ে দিতে পারেন, তখন অন্য উকিল, মানে অ্যাকিউজড পক্ষের যে উকিল, সে কিন্তু বলবে যে এটা মডিফাই করা হয়েছে, এটা তো সেই হার্ড ডিস্ক নয়, এটা মডিফাই করা হয়েছে। তো কপিটা কেন কাজে আসে না সেটা আমি যখন এক্সাম্পল দিয়ে এবং ইমেজটা যখন ডিটেলসে বলবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। এবং কেন ইমেজ বানানো হয় এবং কপিটা আমাদের কাজে লাগে না সেটা আরো ভালো করে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ইমেজ আর কপি এই দুটো তফাৎ আগে বলে নি। ইমেজ আর কপি, ইমেজ কি জিনিস? আমরা একটা হার্ড ডিস্কের ইমেজ বানাতে পারি, আমরা একটা হার্ড ডিস্ককে কপি করতে পারি। দেখুন এই হার্ড ডিস্কের মধ্যে আমি কি বললাম, এ বি সি তিনটে ফাইল ফোল্ডার রয়েছে। আপনি যদি এই হার্ড ডিস্কটাকে কপি করে অন্য একটা হার্ড ডিস্কে নিয়ে যান, তাহলে এই হার্ড ডিস্কটার ভেতরে যে এক্সিস্টিং ফাইলগুলো আছে, যেমন এ বি সি, এই ফাইলগুলোই শুধু যাবে কপিতে। এই ফাইলগুলোই কিন্তু শুধু যাবে, আর কিন্তু বাইরে আর কিছু কিন্তু যাবে না। এবার এমন কেউ গ্যারান্টি দিতে পারে না, ধরুন একটা হার্ড ডিস্ক আপনি অ্যাকিউজদের থেকে পেয়েছেন, আপনি কি করলেন, দেখলেন হার্ড ডিস্কটার ভেতরে কিছুই নেই, তাহলে কি আপনি হার্ড ডিস্কটাকে ওখানে ফেলে দিয়ে চলে আসবেন? কারণ আপনি তো কপির কনসেপ্টে আছেন। কপির কনসেপ্টে কি হয়, কপির কনসেপ্টে ওর ভেতরে যদি ফাইলগুলো থেকে থাকে তাহলে এক্সিস্টিং ফাইলগুলোকে আমরা কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, নচেত নিয়ে যেতে পারবো না। এবার যে ভিকটিম, যে অ্যালিগেশনটা নিয়েছে, সে বলছে ওই হার্ড ডিস্কেই ওই ডেটাগুলো আছে যেগুলো মেন এভিডেন্স, সে বলছে ওই হার্ড ডিস্কেই ডেটাগুলো ছিল। তাহলে হতে পারে যে অ্যাকিউজড পারসন, মানে যে দোষী, সে ওই ডেটাগুলোকে ডিলিট করে দিয়েছে। তাহলে এখানে কিন্তু কপির কনসেপ্ট কাজে লাগবে না, বা কপি ফরেনসিক্যালি কপি অ্যাকসেপ্টেড নয়, কপিকে নেওয়া হয় না, কপির কোনো ভ্যালু নেই ফরেনসিক্যালি। তখনই চলে আসছে আপনার ইমেজের কনসেপ্ট। ইমেজটা কি? ইমেজটা কপির থেকে পুরোটাই আলাদা। কেন ইমেজ কেন আমরা তৈরি করব? ফরেনসিকে আমরা ইমেজের দরকার কেন হচ্ছে, বা আমরা কপি কেন ইউজ করছি না? এই হার্ড ডিস্কের মধ্যে এক্সিস্টিং ফাইল এ বি সি তিনটে ফাইল রয়েছে। এবার আপনি কি করছেন, এই হার্ড ডিস্ক থেকে অন্য একটা হার্ড ডিস্কে আপনি কি করলেন, আপনি ডেটাকে ট্রান্সফার করছেন। যদি এক্সিস্টিং ফাইল কিছু না থাকে তাহলে কপিতে কিন্তু শূন্য, কিছুই যাবে না। কিন্তু আপনি যদি এই হার্ড ডিস্কটার ইমেজ ক্রিয়েট যদি করেন,
তাহলে কি হবে, আপনি ইমেজ ক্রিয়েট করলে এই হার্ড ডিস্কটার ভেতরে থাকা সমস্ত কিছু, যদি এক্সিস্টিং কিছু ফাইল থাকে সেই এক্সিস্টিং ফাইলগুলো, প্লাস যে ডিলিটেড পোর্শনটা আছে হার্ড ডিস্কের যে জায়গাগুলো থেকে ডেটা ডিলিট করে দেওয়া হয়েছে সেই ডেটাগুলো, এবং হার্ড ডিস্কের যে স্পেসগুলো আনঅ্যালোকেটেড আছে, যে স্পেসগুলোকে ব্যবহারই করা হয়নি। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার এই আনঅ্যালোকেটেড ব্যাপারটা কি, আনঅ্যালোকেটেড পোর্শনটা কি? কারণ আমি চেষ্টা করি প্রত্যেক যে টপিকগুলো বা যে ওয়ার্ডগুলো আমি মুখে নিয়ে আসি, মুখে বলি, সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া, যাতে কোনো প্রশ্ন না থাকে আপনাদের মধ্যে। আমি এখানে একটা টার্ম বললাম ডিলিটেড পোর্শন, তো আপনারা বুঝতেই পারছেন যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। আমি কি বললাম, একটা হার্ড, যদি আমরা ইমেজ ক্রিয়েট করি, ইমেজের মধ্যে কি কি আসে, ইমেজের মধ্যে আপনি যখন এই হার্ড ডিস্কটার ইমেজ তৈরি করবেন তখন এই হার্ড ডিস্কটা বিট বাই বিট কপি হবে, বিট বাই বিট কপি হবে। বিট বাই বিট কপি আর নর্মাল কপি বোথ আর ডিফারেন্ট। নর্মাল কপিতে এক্সিস্টিং ফাইলগুলোকে আপনি কপি করে নিয়ে যেতে পারবেন, আর যদি বিট বাই বিট করেন তাহলে কি আসবে, এক্সিস্টিং ফাইল, ডিলিটেড পোর্শন, আনইউজড স্পেস এবং আনঅ্যালোকেটেড স্পেস। আনঅ্যালোকেটেড স্পেস, এই সমস্ত স্পেস গুলোই কিন্তু আপনার ইমেজের মধ্যে চলে আসবে। ধরুন আজকের ডেটে আপনি 27/6/2026 ডেটে আপনি এই হার্ড ডিস্কটাকে সিজ করেছেন বা হার্ড ডিস্কটাকে আপনি কালেক্ট করেছেন। আপনি যদি 30/6 গিয়ে আপনি হার্ড ডিস্কটার সাথে কি কি করতে পারবেন, 30/6 আজকে ধরুন নতুন কোনো ডেটা আপনি ওর মধ্যে লোড করলেন না, হার্ড ডিস্কটাকে আপনি টোটাল এই 27 তারিখে আপনি সিজ করলেন, করে আপনার কাছে রেখে দিলেন। 30 তারিখে গিয়ে এই হার্ড ডিস্কটাতে আপনি একটা জিনিস করতে পারেন, যে হার্ড ডিস্ক থেকে ডিলিটেড ডেটাগুলো রিকভার করার চেষ্টা করতে পারেন, আরো কিছু কাজ করতে পারেন। কি কি, মানে মেন আমাদের যেটা মোটো সেটা হচ্ছে, ধরুন আমরা হার্ড ডিস্কটা থেকে ডিলিটেড ডেটাগুলোকে রিকভার করতে পারি। আপনি যে বিট বাই বিট যে কপিটা বানাচ্ছেন, বিট বাই বিট, এই বিট বাই বিট কপি ফাইলটা থেকে 27 তারিখে যখন আপনি হার্ড ডিস্কটা কালেক্ট করেছিলেন, তখন কালেক্ট করার পর ওই হার্ড ডিস্কটার সাথে আপনি যা যা অ্যাক্টিভিটি করতে পারবেন, এই বিট বাই বিট কপিটা যদি আপনি 27 তারিখে যদি এই হার্ড ডিস্কটার একটা বিট বাই বিট কপি আপনি বানিয়ে নেন, তাহলে এই হার্ড ডিস্কটার সাথে যে সমস্ত টেকনোলজিগুলো অ্যাপ্লাই করতে পারবেন, আপনি বিট বাই বিট ফাইলটার মধ্যেও কিন্তু সেই টেকনোলজিগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এবং যদি ধরুন এই হার্ড ডিস্কটা থেকে আমরা ডিলিটেড ডেটাকে রিকভার করতে চাই, আমরা এই বিট বাই বিট কপিটা থেকেও কিন্তু সেই ডিলিটেড ডেটাগুলোকেই আমরা কিন্তু রিকভার করতে পারবো। এটাই হচ্ছে আপনার কপি আর হচ্ছে ইমেজ, এই দুটোর মধ্যে তফাৎ। এবার আমি আপনাদেরকে বললাম, এখানে আমি কিছু টার্ম ইউজ করলাম, একটা হচ্ছে আনঅ্যালোকেটেড স্পেস। এবার আনঅ্যালোকেটেড স্পেস যদি বলি, তাহলে আমাদের একটু ফাইল সিস্টেম নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। এই ফাইল সিস্টেমটা কি, আমরা একটা কম্পিউটারের একটা পেন ড্রাইভ ইউজ করি, হার্ড ডিস্ক ইউজ করি, এগুলো ইউজ করি। আমরা ফাইলের হার্ড ডিস্কে গেলাম, হার্ড ডিস্ক বা পেন ড্রাইভের মধ্যে গেলাম, ভেতরে গিয়ে কিছু ফাইল ক্রিয়েট করে দিলাম, কিছু ফাইলকে কপি করে দিলাম, পেস্ট করে দিলাম, কিছু ফাইলকে ডিলিট করে দিলাম। এই যে কাজগুলো, এই কাজগুলো কে করে, এই কাজগুলো কিন্তু করতে হেল্প করে কিন্তু আমাদের ফাইল সিস্টেম। এই ফাইল সিস্টেমটা কি, ফাইল সিস্টেমটা কিন্তু আমাদের কম্পিউটারে, তো দেখুন আমরা মোবাইল ইউজ করি বা কম্পিউটার ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, যাই ইউজ করি না কেন, প্রত্যেকটা ডিজিটাল ডিভাইস, মানে যেগুলো মোবাইল, ল্যাপটপ, এই টাইপের ডিভাইস, এই প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু একটা করে সিস্টেম সফটওয়্যার দেওয়া থাকে। আর এই সিস্টেম সফটওয়্যার যদি না থাকে কোনো ডিভাইসে, কেউ কিন্তু কোনো কাজ করতে পারবে না। একটা মাইক্রো ওভেন ধরুন চলছে, তার মধ্যেও কিন্তু একটা সফটওয়্যার দেওয়া থাকে, নাহলে কিন্তু কাজ করতে পারবে না। সেরকম আমাদের কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, এখানেও কিছু সিস্টেম সফটওয়্যার কিন্তু দেওয়া থাকে। ওই সিস্টেম সফটওয়্যার গুলো কি করে না, আমার কম্পিউটারটার পুরোপুরি কন্ট্রোল করতে হেল্প করে। কারণ একটা ডেস্কটপ, দেখুন এই সিস্টেম সফটওয়্যার নিয়ে যদি আমি বলতে যাই না, আমার দুটো ক্লাস চলে যাবে। মানে আমি যদি একদম বেসিক থেকে শুরু করি, আমি জাস্ট একটু ওভারভিউ আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। সিস্টেম সফটওয়্যার হলো এমন একটা সফটওয়্যার, কারণ একটা হার্ড ডিস্ক, আমরা ধরুন একটা কম্পিউটার চালাচ্ছি, একটা কম্পিউটারকে চালাতে গেলে আমাদেরকে কম্পিউটারের, যদি একটা ডেস্কটপই ভাবি, একটা ডেস্কটপকে চালাতে গেলে আমাদের একটা সিপিইউ লাগে। সিপিইউ এর মধ্যে অনেক কিছু থাকে, সিইউ থাকে, সিইউ ইউনিট থাকে, এলইউ ইউনিট থাকে, এর সাথে আপনার মেমোরি কানেক্ট করা থাকে, এর সাথে আপনার মেমোরির মধ্যে আবার দুটো ভাগ থাকে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিতে আবার দুটো জিনিস থাকে, র্যাম থাকে এবং রম থাকে। দেন ইনপুট, আমি যে কম্পিউটারে ইনপুট দেবো তার জন্য কিবোর্ড আমাদেরকে ইউজ করতে হয়। দেন আমি যে আউটপুট গুলো দেখবো তার জন্য আমাকে মনিটর কানেক্ট করতে হয়। আমি যদি সাউন্ড শুনতে চাই তাহলে স্পিকারে আমাকে কানেক্ট করতে হয়, সেটাও আমার আউটপুট ডিভাইস। প্রিন্ট করতে গেলে প্রিন্টার আমাদেরকে ইউজ করতে হয়।
তাহলে এই যে একসাথে এতগুলো ডিভাইসকে কানেক্ট করে আমরা কি করলাম, একটা কম্পিউটার সেটআপ তৈরি করলাম। এবার এই হার্ডওয়্যার গুলো হলেই কিন্তু এটা কম্পিউটার রান করতে পারে না। এই হার্ডওয়্যার গুলোর সাথেও কিন্তু একটা সফটওয়্যার লাগে, যেই সফটওয়্যারটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। ওই সিস্টেম সফটওয়্যার কি করে, এতগুলো হার্ডওয়্যার কিভাবে নিজেরা নিজেদেরকে মেনটেন করবে, কিভাবে কাকে ডেটা ইনস্ট্রাকশন কিভাবে পাঠাবে, এই পুরো হোল কাজটা করতে হেল্প করে কিন্তু আমাদের সিস্টেম সফটওয়্যার গুলো। এই অপারেটিং সিস্টেমও কিন্তু কম্পিউটারের মধ্যে একটা সিস্টেম সফটওয়্যারের একটা এক্সাম্পল, অপারেটিং সিস্টেম। যেমন আমি কম্পিউটার যে ইউজ করছি এখানে যে উইন্ডোজ 11 আছে, এই উইন্ডোজ 11টা কিন্তু একটা অপারেটিং সিস্টেমের এক্সাম্পল, আর এটা একটা সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারকেই আমরা সিস্টেম সফটওয়্যার এক্সাম্পল আমরা অপারেটিং সিস্টেম বলবো। অপারেটিং সিস্টেম ডিফারেন্ট টাইপ অফ হয়। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই আমরা মোবাইলে ইউজ করি যেগুলো, যদি গুগলের অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে অ্যান্ড্রয়েডটাই কিন্তু একটা অপারেটিং সিস্টেম। যদি অ্যাপেল ফোন ইউজ করেন তাহলে আইওএস যেটা আছে সেটা কিন্তু অ্যাপেলের অপারেটিং সিস্টেম। তো মোবাইল ফোন বলুন, ল্যাপটপ বলুন, ডেস্কটপ বলুন, আমরা অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারি না। এবার অপারেটিং সিস্টেম তো আমার পুরো এতগুলো হার্ডওয়্যারকে মেনটেন করতে হেল্প করলো, ভেরি গুড, নো প্রবলেম। এবার অপারেটিং সিস্টেমের মধ্যে অনেক কাজ অনেকের করতে হয়, মানে অনেক কিছু কাজ থাকে। যেমন একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করলেই সেটা ঠিক সঠিকভাবে কাজ করবে তা নয়। অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু অনেক মডিউল থাকে, তার মধ্যে একটা ফাইল সিস্টেম। ফাইল সিস্টেমটা কি? ফাইল সিস্টেম হচ্ছে একটা মেথড বা একটা স্ট্রাকচার একটা অপারেটিং সিস্টেম। ও কি করে, আপনি যে ডেটা কপি করছেন, পেস্ট করছেন, ডিলিট করছেন, মডিফাই করছেন, এই সমস্ত গুলো করতে কিন্তু হেল্প করে ফাইল সিস্টেমটা। আপনি ডেটাকে মেনটেন করছেন, ডিলিট করা থেকে আরম্ভ করে এডিট করা সমস্ত কিছুতে কিন্তু হেল্প করে আপনার ফাইল সিস্টেম। আমি যদি ফাইল সিস্টেমের একটা এক্সাম্পল দিই, দেখুন একটা সুন্দর করে একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি। যদি আমাদের স্টোরেজ ইউনিট গুলোকে, ধরুন আমাদের পেন ড্রাইভ, আমাদের হার্ড ডিস্ক, এগুলোকে যদি আমরা লাইব্রেরি ধরি, ধরুন এগুলো লাইব্রেরি, এগুলো সব হচ্ছে লাইব্রেরি। তাহলে লাইব্রেরির ভেতরে যে বুক সেলফ গুলো থাকে যেখানে বই আমরা রাখি, বুক সেলফ গুলোকে আমরা বলছি এই পেন ড্রাইভ বা হার্ড ডিস্কের ভেতরে থাকা ফোল্ডার গুলোকে আমরা বুক সেলফের সাথে আমরা তুলনা করছি, ফোল্ডার গুলোকে। তাহলে বুক গুলো কোনগুলো, না ফোল্ডারের ভেতরে আমরা যে ফাইল গুলোকে রাখছি সেই ফাইলগুলোই হচ্ছে আমাদের বুক। এবার আমরা যদি বলি এই যে আপনার স্টোরেজ, এই লাইব্রেরি বা বুক সেলফ বা বুক, এই সমস্ত গুলোকে কারা মেনটেন করে? সমস্ত গুলোকে মেনটেন করে, লাইব্রেরিটাকে পুরো মেনটেন করে কে? লাইব্রেরিয়ান। একটা লাইব্রেরির সমস্ত কিছু কোন জায়গাতে কোন বই রাখা হবে, সেরকম কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু কোন স্টোরেজ ইউনিটের কোন ফোল্ডারে কোন ফাইল আপনি রাখবেন, এই সমস্ত কাজগুলো কিন্তু করে হচ্ছে আপনার ফাইল সিস্টেম। তাই ফাইল সিস্টেমকে আমরা লাইব্রেরিয়ানের সাথে তুলনা করতে পারি। একটা লাইব্রেরিতে একটা লাইব্রেরিয়ানের যা কাজ, একটা কম্পিউটারের মধ্যে ফাইল সিস্টেমেরও কিন্তু তাই কাজ। ও কি করে? ফাইলগুলোকে সুন্দরভাবে মেনটেন করে রাখতে আমাদের হেল্প করে। এবার আমি আপনাদেরকে ফাইল সিস্টেমের কনসেপ্টটা কেন বলতে গেলাম, শুধুমাত্র ওই আনঅ্যালোকেটেড স্পেস গুলো বলার জন্যই আপনাদেরকে আমি এটা বলতে গেলাম। এবার এই আনঅ্যালোকেটেড স্পেসটা কি? কারণ আমি আপনাদেরকে বলেছি ইমেজ যখন আমরা ক্রিয়েট বানাবো, একটা হার্ড ডিস্কে যদি আমরা ইমেজ বানাই, তাহলে তার মধ্যে ডিলিটেড পার্টিশনটাও যাবে, ডিলিটেড যে ডেটাগুলো হয় সেই ডেটাগুলো ইমেজের মধ্যে থাকবে। আনইউজড পেজ, কিছু কিছু পেজ ইউজই হয়নি, সেই পেজ গুলোও থাকবে। দেন কিছু কিছু স্পেস আনঅ্যালোকেটেড, মানে সেগুলোকে কোনো অ্যালোকেশনই দেওয়া হয়নি, অ্যালোকেটই করা হয়নি, সেই স্পেস গুলোও কিন্তু ওই বিট বাই বিট ইমেজের মধ্যে কিন্তু থাকবে। এই আনঅ্যালোকেটেড স্পেসটা কি জিনিস? ধরুন একটা হার্ড ডিস্ক আপনার আছে, হার্ড ডিস্কে আপনার টোটাল স্টোরেজ হচ্ছে আপনার, ধরুন আমি এইভাবেই লিখলাম 1000 জিবি। এবার আপনি এই হার্ড ডিস্কটাকে অনেকগুলো পার্টিশনে ভাগ করলেন। অনেকগুলো পার্টিশন বলতে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, অনেকগুলো পার্টিশনে আপনি ভাগ করলেন। এই যে পার্টিশন গুলো আপনি ভাগ করার সময় আপনি পার্টিশন গুলো ভেঙে দিলেন, এটাকে 100 জিবি দিলেন, এটাতে 100 জিবি দিলেন, তাহলে 200 জিবি, আর আমার 800 জিবি পড়ে আছে, এটাই 400 জিবি, আর এটাতে আমার ধরুন 400 জিবি দিয়ে দিলাম আমি। তাহলে আমি পার্টিশন করে দিলাম, মানে আমার ধরুন আমার ল্যাপটপে যদি হার্ড ডিস্ক দেখি, আমার ল্যাপটপের হার্ড ডিস্কটা হচ্ছে 512 জিবি। আমি এটাকে কটা ভাগে ভাগ করেছি? 1 2 3। এটা আমার পেন ড্রাইভটা, এটাকে আমি এফ ড্রাইভটাকে যদি পেন ড্রাইভটা খুলে দিই আর থাকবে না। 1 2 3, 512কে আমি সেইভাবে ভাগ করেছি। এবার 512 জিবির মধ্যে 512 জিবি স্টোরেজ দেয় না, কিছুটা কম থাকে। সেইভাবে আপনিও কি করলেন, একটা হার্ড ডিস্কের মেমোরিকে অনেকগুলো ড্রাইভে আপনি ভাগ করে দিলেন। এবার আপনি ড্রাইভে ভাগ করলেন, ইটস ওকে, নো প্রবলেম। আপনি ড্রাইভে ভাগ, যখন ড্রাইভ থেকে একটা মেমোরিকে ভেঙে দেবেন,
তখন সেই মেমোরিটা আপনার আনঅ্যালোকেটেড স্পেসে চলে যাবে। যারা মানে পার্টিশন করতে পারেন তাদেরকে বলছি যে যখনই একটা মেমোরিকে একটা যখন এই 1000 GB মেমোরি থেকে যখন একটা পার্টিশনকে আপনি ভাগ করে দেবেন, সেটা কিন্তু আনঅ্যালোকেটেড স্পেসে চলে যাবে। এই আনঅ্যালোকেটেড স্পেস মানে ওটাকে কিন্তু কোনো কাজ করতে পারবে না, মানে আপনার আনঅ্যালোকেটেড, ওটা কিন্তু ব্যবহারই হবে না, একটা আনঅ্যালোকেটেড স্পেস, ওটা কোনো অ্যালোকেশনই করা হয়নি, ফাইল সিস্টেম ওর মধ্যে ইনক্লুডই করা হয়নি। একটা আনঅ্যালোকেটেড স্পেস তখনই কাজ করবে যদি আমরা তার মধ্যে ফাইল সিস্টেমকে ইনক্লুড করি। এবারে যে ফাইল সিস্টেমের নিয়ে এতগুলো অনেক কিছু বললাম, ফাইল সিস্টেমের অনেক ভাগ আছে, ফ্যাট আছে, ফ্যাটের মধ্যে অনেকগুলো ভাগ আছে, ফ্যাট 16 আছে, ফ্যাট 32 আছে, এখন আমার এনটিএফএস চলছে, এনটিএফএস, এগুলো কিন্তু ফাইল সিস্টেমেরও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট মানে অ্যালগরিদম কিন্তু ওর মধ্যে ইউজ হয়েছে। এবার আপনার যখন আপনি একটা ওই হার্ড ডিস্ক থেকে পার্টিশন বের করলেন, পার্টিশন বের করার পর সেই পার্টিশনটার মধ্যে যতক্ষণ না আমরা ফাইল সিস্টেম ইনক্লুড করব, ওই পার্টিশনটা কিন্তু কাজ করবে না, ওটা কিন্তু আনঅ্যালোকেটেড হয়েই থেকে যাবে, ওটা কোনো কাজে আসবে না। কিন্তু এই রকম যদি আপনারা করেন, কেউ যদি করে রাখে, তাহলে কিন্তু সেই ডেটাটাকেও আপনি আনঅ্যালোকেটেড স্পেস যে ডেটাটা, সেটাকেও কিন্তু আপনি ইমেজের মধ্যে পেয়ে যাবেন। তা এটাই হচ্ছে তফাৎ। ফরেনসিকে এই জন্য আমরা কি করি, কপি কনসেপ্টে যাই না, কপি করা হয় না, কপিতে আমার এক্সিস্টিং ফাইল থাকে, আর আমরা ওইভাবে কপি করতে পারি না। কপি করলে কিন্তু ডিফেন্সের উকিল যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু আপনাকে অনেক দিক থেকে কিন্তু প্রশ্ন করে আপনার ওটা এভিডেন্সটাকে পুরোপুরি বাদের খাতায় নিয়ে চলে যাবে। তাই আমাদেরকে কি করতে, হার্ড ডিস্ক আমি সিজ করলাম, হার্ড ডিস্কে সিজ করার পর আমাদের কাজ হয় এই হার্ড ডিস্কের ডেটাগুলো, আমি কি বললাম, ইলেকট্রনিক জিনিসের কোনো গ্যারান্টি নেই, এই হার্ড ডিস্কের ডেটাগুলোকে আমাকে প্রিজার্ভ করে রাখতে হয়, এর ফরেনসিক্যালি একটা ইমেজ ফাইল বানিয়ে রেখে দিতে হয়। তাহলে আমি সেখানে আমার সুবিধার জন্য, কেসের সুবিধার জন্য ফরেনসিক এক্সপার্টকে দিয়ে আমি কি করলাম, দুটো ইমেজ কপি বানিয়ে রেখে দিলাম। যদি এটা আমার নষ্ট হয়ে যায়, তাহলে আমার এই দুটো কপি কিন্তু আমাকে ব্যাকআপ দিয়ে দেবে। এটা আমার প্রাইমারি এভিডেন্স তো ঠিকই আছে, কিন্তু ইন ফিউচার এটা যদি খারাপ হয়ে যায়, আমি যদি ফরেনসিক্যালি সঠিকভাবে যদি ইমেজটা বানাতে পারি প্রপার ফরেনসিক রুল মেনে, তাহলে কিন্তু এই ইমেজটাই কিন্তু আমার অ্যাজ এভিডেন্স ইন ফিউচারে। যদি এটা না থাকে, এর অবর্তমানে কিন্তু এই ফাইলটা কিন্তু আমার কাজ করবে মেন ফাইলের মতো করে। এবারে ইমেজ বানাবো কিভাবে আমরা, সেটা আমি এখন দেখাবো। ইমেজ বানানোর অনেক কিছু টুল আছে, আমি যেমন হার্ডওয়্যার টুলও ইউজ করি, হার্ডওয়্যার টুলও আমি জানি, হার্ডওয়্যার টুলও ইউজ করতে জানি। এবার আপনাদের হার্ডওয়্যার টুলের দামও সেরকম প্রচুর। এবার এই ফরেনসিকে যখন আমরা হার্ডওয়্যার টুল কিট ইউজ করি বা সফটওয়্যার টুল কিট ইউজ করি, এখানে একটা কাজ আমাদেরকে করতে হয়। কি কাজ? ধরুন আমি একটা হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলো, আমি মেন যে পারমিশন গুলো থাকে, একটা হচ্ছে রিড আর একটা হচ্ছে রাইট, দুটো পারমিশন থাকে। আপনি যখন ফরেনসিক্যালি একটা হার্ড ডিস্ক থেকে যখন ডেটা আপনি একটা অন্য জায়গাতে ট্রান্সফার করবেন বা ইমেজ যখন ক্রিয়েট করবেন, তো হতেই পারে আপনি যখন হার্ড ডিস্কটাকে কানেক্ট করছেন, আপনার যদি ফরেনসিক ওয়ার্কস্টেশনে কোনো ভাইরাস থাকে, সেই ভাইরাসটা যদি এখানে এসে ঢুকে যায় হার্ড ডিস্কে, তাহলে কি হবে? তাহলে আপনার কিন্তু এভিডেন্সটা টেম্পার্ড হয়ে যেতে পারে, আপনার হার্ড ডিস্কের ডেটাগুলোকেই ধরুন ডিলিট করে দিল, সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে দাঁড়াতে পারে বা সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য আমরা যখন হার্ড ডিস্ককে কোনো ফরেনসিক ওয়ার্কস্টেশনের সাথে কানেক্ট করি ইমেজ বানানোর জন্য, ইমেজিং করার জন্য, এই হার্ড ডিস্কটার সাথে আমরা কি করি, আমরা রাইট ব্লকার কানেক্ট করি। রাইট ব্লকার হার্ডওয়্যার ডিভাইসও আছে, সফটওয়্যার ডিভাইসও আছে, কিন্তু হার্ডওয়্যার ডিভাইসটাই হচ্ছে সিকিউরড। তো আপনি কি করলেন, হার্ড ডিস্কটার সাথে একটা রাইট ব্লকার কানেক্ট করলেন, করে সেই রাইট ব্লকারটাকে ফরেনসিকের সাথে কানেক্ট করে দিলেন, ফরেনসিক ওয়ার্কস্টেশনের সাথে। কেন? না, যে রাইট ব্লকার কি করবে, রাইট ব্লকার হচ্ছে এই হার্ড ডিস্কের ভেতরে যদি দুটো অপশন থাকে, রিড আর রাইট, দুটো পারমিশনই যদি হার্ড ডিস্কের মধ্যে থাকে, রিড যদি থাকে, শুধু যদি রিড পারমিশন থাকে, আপনি হার্ড ডিস্ক থেকে ডেটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। এটা মানে রিড পারমিশন। রিড পারমিশন যদি হার্ড ডিস্কের মধ্যে থাকে, তাহলে এটাকে আপনি এখান থেকে হার্ড ডিস্ক থেকে ডেটা অন্য জায়গায় কপি করে নিয়ে যেতে পারবেন, সেখানে আপনি ইমেজও বানাতে পারেন। আর যদি রাইট পারমিশন দেওয়া থাকে, অন করা থাকে, তাহলে রাইট পারমিশনটা আপনি অন্য ডেটাকে এর মধ্যে ঢোকাতে পারবেন হার্ড ডিস্কের ভেতরে। আমার তো দরকার ফরেনসিকের মেশিন থেকে যাতে এই হার্ড ডিস্কটায় অন্য কোনো ডেটা যাতে না চলে আসে, চলে আসলে তো টেম্পার্ড হয়ে যাবে। সেই জন্য আমরা কি করি, রাইট ব্লকারকে লাগিয়ে দিই, রাইট ব্লকারের সাথে আমি কানেক্ট করিয়ে দিই। তখন কি করে, না এই হার্ড ডিস্কের যে রাইট অপশনটা ওটাকে ব্লক করে দেয়। তাহলে এই হার্ড ডিস্ক এই, তাহলে যদি আমরা রাইট ব্লকারের থ্রু দিয়ে আমরা এই হার্ড ডিস্কটাকে ফরেনসিক ওয়ার্কস্টেশনের সাথে কানেক্ট করি, তাহলে এখান থেকে কিন্তু কোনো ডেটাই কিন্তু এই
এখান অবধি যেতে পারবে না। আমরা কপি করতে রিড পারমিশন তার মধ্যে থাকছেই, রিড পারমিশন আছে মানে আপনি এখান থেকে ইমেজ তৈরি করতে পারবেন রাইট ব্লকারের থ্রু হয়ে। রাইট ব্লকারটা এই জন্যই কানেক্ট করতে হয় যাতে আমার যে মেন এভিডেন্স, এই এভিডেন্সটা যাতে নষ্ট না হয়ে যায়, তার মধ্যে যাতে অন্য কোনো নতুন ডেটা যাতে রিড না হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমরা রাইট ব্লকারটা কানেক্ট করি। যখন ফরেনসিক ল্যাবে যখন কোনো একটা হার্ড ডিস্কের যখন ইমেজ তৈরি করে, তারা কিন্তু ওই হার্ড ডিস্কটাকে রাইট ব্লকারের থ্রু কানেক্ট করেই কিন্তু আপনার ফরেনসিক ওয়ার্কস্টেশনের সাথে কানেক্ট করে ইমেজটা তৈরি করে। এবার আমরা ইমেজটা বানাবো কিভাবে, আমি এর জন্য এখন যদি আমি 1 TB হার্ড ডিস্কের ইমেজ বানাতে চাই, আমার প্রচুর টাইম লেগে যাবে। সেই জন্য আমি এখানে একটা পেন ড্রাইভ ইউজ করছি, এটা আমার পেন ড্রাইভ, একটা পেন ড্রাইভ ইউজ করছি। পেন ড্রাইভটার মেমোরি আমার 4 GB মতো, 3.72 GB। এবার এখানে একটু আপনারা লক্ষ্য করে রাখবেন, আমি এতগুলো ফাইলকে আমি ডিলিট করব না। আমি মনে করি অল কোশ্চেন ডট পিডিএফ, এটাকে আমি ডিলিট করে দিলাম, দেখুন এফ ড্রাইভ, আমি অল কোশ্চেন পিডিএফটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি কি করব, এই যে পেন ড্রাইভটা, এটার আমি ইমেজ বানাবো। আমি আপনাদেরকে তো বলেছিলাম যে একটা পেন ড্রাইভের মধ্যে যে ডিলিটেড পোর্শন গুলোতে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে ডিলিটেড ডেটাগুলো ইমেজে আসে। আমি তাহলে কি করব, আমি এই পেন ড্রাইভটার এবার আমি ইমেজ বানাবো। ইমেজ কিভাবে বানাবো, ইমেজ বানানোর জন্য আমরা ইউজ করব এফটিকে ইমেজার। ইয়েস, সফটওয়্যার আমার ওপেন হয়ে গেছে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এর মধ্যে আমি আপনাদেরকে এখন যেহেতু প্র্যাকটিক্যালটা করাবো, ডিস্ক ইমেজিং করাবো। এবার ডিস্ক ইমেজিং এ আপনি চাইলে হার্ড ডিস্কও করতে পারেন, ইমেজ বানাতেও পারেন, কারণ তাতে প্রচুর টাইম লাগবে। কারণ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালটা করাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য পেন ড্রাইভ ইউজ করছি। পেন ড্রাইভেরই আমি ইমেজ বানিয়ে দেখাবো। এখানে দেখুন ক্রিয়েট ডিস্ক ইমেজ একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্রিয়েট ডিস্ক ইমেজে ক্লিক করলে এতগুলো অপশন আপনাকে এখানে দেখাচ্ছে। এখানে আছে ফিজিক্যাল ড্রাইভ, লজিক্যাল ড্রাইভ, ইমেজ ফাইল এবং কন্টেন্ট অফ এ ফোল্ডার। দেন আছে আপনার সিডি ডিভিডি, যদি পার্ট থেকে থাকে তাহলে সেই পার্টটাও এখানে দেখাচ্ছে। এই প্রত্যেকটা মিনিং আমাদেরকে ভালো করে জানতে হবে। ফিজিক্যাল ড্রাইভ কখন আমরা সিলেক্ট করব, লজিক্যাল ড্রাইভ আমরা কখন সিলেক্ট করব, ফিজিক্যাল ড্রাইভটাই কি। দেখুন ফিজিক্যাল, এটা ধরুন লজিক্যাল। আমার একটা হার্ড ডিস্ক আছে, আমার ল্যাপটপে যদি হার্ড ডিস্ক ধরি, আমার ল্যাপটপের হার্ড ডিস্কটার মেমোরি হচ্ছে 512 GB। এটা টোটাল মেমোরি, এটা আমার একটাই হার্ড ডিস্ক, এসএসডি একটা রয়েছে এসএসডি, এটা মেমোরি সাইজ হচ্ছে 512 GB। এবার আমি কি করলাম, 512 GBটাকে আমি 3টে পার্টে আমি ভাগ করে দিলাম। একটা সি ড্রাইভকে দিলাম 272 GB সাপোজ, কিছু পার্ট দিলাম এখানে, এটা দিলাম সি ড্রাইভ, এটা আপনার ডি ড্রাইভ, আর এটা হচ্ছে আপনার ই ড্রাইভ। 3টে ড্রাইভকে আমি কি করলাম, 3টে ড্রাইভকে কিছু কিছু করে 512টাকে ভাগ করে দিলাম। এই যে 512, আমি যদি চাই যে আমি যতগুলো ডিভাইস ফরেনসিক ওয়ার্কস্টেশনে কানেক্ট করেছি, সে প্রত্যেকটা ডিভাইসের যদি ফুল মেমোরিটাকে আমাদের ইমেজ তৈরি করতে হয়, আমার এখন যদি ল্যাপটপের কথা বলি, আমার ল্যাপটপে কিন্তু এখন 2টো হার্ড ডিস্ক কানেক্টেড আছে। কিভাবে না, একটা দেখুন আমি যদি পিসিতে যাই, একটা আমার এই পেন ড্রাইভটা, আর একটা কিন্তু আমার ল্যাপটপের হার্ড ডিস্ক, যার এখানে 3টে পার্টিশন আমি করেছি, সেটা কিন্তু একটাই হার্ড ডিস্ক, সিঙ্গেল হার্ড ডিস্ক। আর আমার পেন ড্রাইভ, তাহলে আমার এই কম্পিউটারে কিন্তু 2টো আমার স্টোরেজ ডিভাইস কিন্তু কানেক্টেড আছে, একটা ল্যাপটপের ইন্টারনাল হার্ড ডিস্ক আর একটা আমার পেন ড্রাইভ। এবার আমি কি বললাম, এই 512 GB যদি আমার এসএসডি একটা আর একটা পেন ড্রাইভে আমি কানেক্ট করেছি, আমি এসএসডিটাকে 3টে ড্রাইভে আমি কনভার্ট করে দিলাম। 3টে ড্রাইভে কনভার্ট করলাম, একটা সি, একটা ডি, একটা ই। আমার ব্যবহারের জন্য এখানে অফিসিয়াল কিছু কাজকর্মের ডেটা রাখবো, এখানে কিছু কাজকর্মের ডেটা রাখবো, সেই হিসেবে আমি 3টে ড্রাইভ আমি ভাগ করে দিলাম। এই যে পুরো মেমোরিটা, আমি যদি পুরো মেমোরিটাকে আমি আমার ধরুন ল্যাপটপের সাথে কানেক্টেড যতগুলো হার্ড ডিস্ক বা স্টোরেজ ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো যদি পুরো ইউনিটটার যদি আমি ইমেজ বানাতে চাই, তখন আমরা কি সিলেক্ট করব, ফিজিক্যাল পি ড্রাইভ, মানে ফিজিক্যাল ড্রাইভে আপনার পুরো ডেটাটা, পুরো হার্ড ডিস্ক গুলোর আপনি কি করতে পারবেন, আপনি ইমেজ তৈরি করতে পারবেন। আপনি লজিক্যাল কখন চুজ করবেন, যদি মনে করুন আপনার কম্পিউটারে 3টে ড্রাইভ আছে, আপনার তার মধ্যে শুধু ই ড্রাইভটাকে আপনাকে কি করতে হবে, ই ড্রাইভটার আপনি শুধু ইমেজ তৈরি করবেন, ই ড্রাইভটার মধ্যে যেগুলো আছে সেগুলো আপনি ধরুন ইমেজ তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি চুজ করবেন কি, লজিক্যাল ড্রাইভ। দেন এখানে ইমেজ ফাইল আছে, ধরুন অলরেডি আপনার কাছে একটা ইমেজ ফাইল ক্রিয়েট করা রয়েছে।
এবার ইমেজ ফাইলটাকে আমাকে একটা অন্য হার্ড ডিস্কে ট্রান্সফার করতে হবে, আমি কিন্তু কপি করব না। কপি করলে কিন্তু ফরেনসিক ওটাকে মানবে না, কপি করলে ওখানে ছেড়খানি হওয়ার ব্যাপার থেকে যায়, আপনি অন্য ডেটা ঢুকিয়ে দিতে পারেন। তো একটা ইমেজ ফাইল, ধরুন একটা হার্ড ডিস্কের মধ্যে একটা ইমেজ ফাইলই রাখা আছে, আপনি আরো একটা হার্ড ডিস্কে ওই ইমেজ ফাইলটাকে ট্রান্সফার করতে চাইছেন, আপনাকে সেম ওই এফটিকে ইমেজের ইউজ করে আপনাকে আবার ইমেজিং করতে হবে। সেই ইমেজিং করে কিন্তু আপনার এই ইমেজ ফাইলটাই কিন্তু আপনার হার্ড ডিস্কের মধ্যে যাবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হার্ডওয়্যার রাইট ব্লকার কিন্তু অবশ্যই কানেক্ট করেই আপনাকে কাজটা করতে হবে, নচেত কিন্তু আপনার ওই এভিডেন্সটাতে ডিফেন্সের উকিল স্ট্রং হলে, যদি টেকনিক্যালি সাউন্ড হয়, সে কিন্তু ওখানে প্রশ্নটা করবে যে আপনি যখন ইমেজটা বানিয়েছিলেন আপনি রাইট ব্লকার কানেক্ট করেছিলেন। আপনি যদি তখন বলেন না, ব্যাস হয়ে গেল, শেষ। ওখানে কিন্তু ওটা নোটেড ডাউন হয়ে যাবে, মানে আপনার যে ওখানে একটা প্রশ্ন চলে আসবে ইন ফিউচারে। তো এগুলোই ক্রসে আসে, কিন্তু এখন অবধি মানে টেকনিক্যালি সাউন্ড হতে হবে আপনাদেরকে সবাইকেই, যারা এখানে অ্যাডভোকেট যারা আছেন তাদেরকেও বলছি, যত আপনারা টেকনিক্যালি সাউন্ড হবেন তত আপনারা আপনাদের সেইগুলো ধরতে পারবেন, আপনি ক্রসে সেগুলো প্রশ্ন করতে পারবেন, সে ডিফেন্সের উকিল হোক বা ভিকটিম পক্ষের উকিল হোক। তো অত সবে আমি যাচ্ছি না, আমি কাজে চলে যাই এবার। তো এখানে ফিজিক্যাল ড্রাইভ আমরা যখন চুজ করব, মানে আমরা যদি হোল হার্ড ডিস্ক আমার ল্যাপটপের সাথে কানেক্টেড যতগুলো হার্ডওয়্যার মানে হার্ড ডিস্ক আছে, মানে স্টোরেজ ইউনিট আছে, সেগুলো যদি পুরো তার যদি আমরা ইমেজ বানাতে চাই, তখন আমরা ফিজিক্যাল ড্রাইভ চুজ করব। আর এখানে ইমেজটাও বললাম, লজিক্যাল ড্রাইভও বললাম। কন্টেন্ট যদি পার্টিকুলার একটা ফোল্ডার, ধরুন আপনার এই ই ড্রাইভের ভেতরে একটা ফোল্ডার আছে, যদিও ফরেনসিক এই ফোল্ডারের ইমেজ বানানোর কনসেপ্ট, ইমেজ বানানো হয় না, ফোল্ডারের ইমেজ বানিয়ে কি লাভ। এই একটা ড্রাইভের ভেতরে ধরুন একটা এ ফোল্ডার আছে, এ ফোল্ডারও আপনি চাইলে, যদি আপনাকে কোর্ট থেকে বলে, তখন আপনি একটা ফোল্ডারেরও চাইলে ইমেজ বানিয়ে রাখতে পারেন, সেটাও কিন্তু এই অপশন কিন্তু আপনার এই এফটিকে ইমেজের মধ্যে দেওয়া রয়েছে। দেন দেখুন সিডি ডিভিডি, সিডি ডিভিডি কেও কিন্তু আপনি ইমেজ বানাতে পারেন। আপনি কম্পিউটারের মধ্যে সিডি ডিভিডি, এখনকার ল্যাপটপে তো সিডি ডিভিডি নেই, আপনাকে এক্সটার্নাল নিয়ে আসতে হবে। মানে এক্সটার্নাল যদি আপনি না নেন, সেক্ষেত্রে আপনি পারবেন না। আপনাকেও কিন্তু এক্সটার্নাল, আপনাকে সিডি ডিভিডি রাইটার নিতে হবে, যেটাতে রিড রাইট দুটোই আছে। এবার আপনাকে যখন আপনি সিডি ডিভিডি থেকে, যদি আপনি, এখন সিডি ডিভিডি আর ইউজ হয় না, সিডি ডিভিডি কেউ ব্যবহারও করে না, সিডি ডিভিডিও যদি আপনি করেন, সিডি ডিভিডি ডিভিডি, এটাকেও কিন্তু আপনার সিডি ডিভিডি রাইটারে আপনাকে ওটা কানেক্ট করাতে হবে, দেন ওর সাথে আবার আপনাকে রাইট ব্লকার কানেক্ট করাতে হবে, দেন আপনি ফরেনসিক ওয়ার্কস্টেশনের সাথে কানেক্ট করে কাজ করতে পারবেন। এবার আমরা চলে আসি, তাহলে এখানে আমরা যখন সিডি ডিভিডি যদি ইমেজ বানাতে চাই, তখন আমরা এই অপশনটা চুজ করব। এবার দেখুন ফিজিক্যাল ড্রাইভ আমি চুজ করছি, নেক্সট করলাম। নেক্সট করার সময় আমি বলেছিলাম আমার কম্পিউটারে দুটো হার্ড ডিস্ক কানেক্টেড আছে, একটা 512 জিবি আমার ল্যাপটপটার 512 জিবি, আর একটা দেখুন 4 জিবি দেখাচ্ছে, কারণ আমার যে পেন ড্রাইভটা আছে ওটা 4 জিবি পেন ড্রাইভ, অ্যাভেলেবেল স্পেস আছে, মেমোরি দিয়েছে 3.72, কারণ পুরোটা তো দেয় না। আমার ল্যাপটপে যতগুলো হার্ড ডিস্ক আছে সেই ততগুলোরই কিন্তু ফুল ড্রাইভ। আমি যদি 512 জিবির পুরো ইমেজ বানাতে চাই, তাহলে আমাকে কিন্তু মিনিমাম একটা 1 TBর আমার হার্ড ডিস্ক লাগবে ইমেজটা সেখানে লোড করার জন্য, কারণ ডিলিটেড পোর্শন গুলো যখন আসবে, তখন কিন্তু আমার 512 জিবিতে হবে না, আমার বেশি লাগবে অনেক। এবার 4 জিবি, এই 4 জিবি, এটা হচ্ছে আমার পেন ড্রাইভটা। আচ্ছা একটা কথা বলে দিই, আমি একটু ভুল বললাম, সেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে এটা হয় না। ভুল বললাম বলতে, আপনারা যখন ডেটা রিকভার করবেন, ডেটা রিকভারি তো আমি কি এর পরেরটাই ডেটা রিকভারি করাবো। আপনার একটা 4 জিবি পেন ড্রাইভ আছে, সেই 4 জিবি পেন ড্রাইভ থেকে আপনি চাইলে 16 জিবি অব্দিও ডেটা রিকভার করতে পারেন। কিন্তু ইমেজে কি হয়, যখন আপনি ইমেজ তৈরি করবেন, আমি কি বললাম, ইমেজটা কিভাবে কেমন কাজ করে, একটা পেন ড্রাইভ বা একটা হার্ড ডিস্ককে আপনি যেভাবে ইউজ করতে পারবেন, ওই ইমেজ ফাইলটাকেও কিন্তু সেইভাবে ইউজ করতে পারবেন। এই পেন ড্রাইভে যখন আপনি ইমেজ বানাবেন, একদম যদি পেন ড্রাইভটার সাইজ আপনার 4 জিবি হয়, ইমেজ ফাইলটাও কিন্তু আপনার 4 জিবি আসবে, 4 জিবি হবে ইমেজ ফাইলে। ডেটা রিকভারির ক্ষেত্রে যখন আপনি রিকভার করছেন ডেটাটা, এটার থেকে যখন, এটা তো আপনার পেন ড্রাইভের মেমোরিটা বিট বাই বিট ইমেজ, আপনি যখন এটা থেকে ডেটা রিকভার করবেন, তখন আপনার 4 জিবিটা বেড়ে 16 জিবি হতে পারে বা 8 জিবিও হয়ে যেতে পারে, সেটা ডিপেন্ড করছে।
তো ইমেজ যখন বানাবো, ইমেজ ফাইলে কিন্তু পেন ড্রাইভের পুরো মেমোরিটাই কিন্তু বিট বাই বিট কপি হবে, ওর বাইরে কিছু হবে না। ডিলিটেড স্পেসটা ওর মধ্যে থাকবে, আপনি তো ডিলিটেড স্পেস তখন রিকভার করছেন না। আপনি চাইলে এই ইমেজ ফাইলটা থেকে ডিলিটেড স্পেস গুলোকে রিকভার করতে পারেন ইন ফিউচারে আপনাদের প্রয়োজনে। তো এবার আমি চলে যাই, আমি কি সিলেক্ট করেছিলাম, আমি ফিজিক্যাল ড্রাইভ। দেখুন ফিজিক্যাল ড্রাইভে কিন্তু দুটো অপশনই দেখাচ্ছে, একটা 4 GB আর একটা 512 GB। এখন আমি যে লজিক্যাল চুজ করি, দেখুন লজিক্যাল ড্রাইভ যদি চুজ করি দেখবেন আমার সমস্ত ড্রাইভ গুলো দেখাবে। এখানে আমার কতগুলো ড্রাইভ আছে, আমার তো পেন ড্রাইভের কোনো এক্সট্রা ড্রাইভ নেই, একটাই ড্রাইভ, তাহলে ওটা সিঙ্গেল আসবে, বাকি 3টে ড্রাইভ আসবে সি ডি ই। এবার এখানে দেখুন সি, সি ডি ই এফ। আমার কম্পিউটারে ল্যাপটপের 3টে ড্রাইভ, আমি লজিক্যাল চুজ করেছিলাম, আরো একবার দেখাচ্ছি, আমি লজিক্যাল চুজ করেছি, নেক্সট করলাম। এখানে দেখুন সি ডি ই এফ। তাহলে লজিক্যালে আমাদের পার্টিকুলার কোনো একটা ড্রাইভের যদি আমাদের ইমেজ বানানোর দরকার হয়, তখন আমরা লজিক্যাল ড্রাইভ চুজ করে আমরা সেই ড্রাইভটাকে সিলেক্ট করতে পারি। তো আমি এখানে ফিজিক্যাল ড্রাইভই চুজ করব, কারণ আমি চাইছি পেন ড্রাইভটা, এই পেন ড্রাইভের ক্ষেত্রে আমি লজিক্যালও চুজ করতে পারি, কারণ পেন ড্রাইভের তো আর আমরা পার্টিশন করি না। পেন ড্রাইভের মধ্যেও যদি দুটো পার্টিশন থাকতো তাহলে কিন্তু সেটা লজিক্যাল ড্রাইভে দুটো পার্টিশন আসতো। তো আমি এখানে ফিজিক্যাল ড্রাইভই সিলেক্ট করলাম। ফিজিক্যাল ড্রাইভ সিলেক্ট করার পর আমি পেন ড্রাইভটার বানাচ্ছি ইমেজ। পেন ড্রাইভটার ভেতর থেকে কিন্তু অল কোশ্চেন বলে কোনো একটা পিডিএফ ফাইল আমি ডিলিট করেছিলাম। এবার আমি এখানে কি করব, সিলেক্ট করলাম যে ড্রাইভটা, এটা সোর্স ড্রাইভ, সোর্স ড্রাইভটা আমার পেন ড্রাইভ, ওটার আমি ইমেজ বানাবো। দেন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এখানে ইমেজ ডেস্টিনেশন, আপনি যে ইমেজ ফাইলটা ক্রিয়েট করছেন সেই ইমেজ ফাইলটা আপনি কোন জায়গাতে স্টোর করবেন, অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখুন ইমেজ, আমরা যে ইমেজ যখন জেনারেট করবো, ইমেজের অনেকগুলো এক্সটেনশন হয়, র আছে, স্মার্ট আছে, E01 আছে, AFF আছে। এগুলো হচ্ছে একটা একটা এক্সটেনশন। এই র, স্মার্ট, E01 এগুলো ইমেজের একটা একটা এক্সটেনশন। যেমন আমাদের নর্মাল যে পিকচার হয় তার জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, অনেক আদার্স ফাইল হতে পারে, মানে আপনার ভিডিও ফাইলের ক্ষেত্রে MP4 হতে পারে, এভিআই হতে পারে। সেরকম ইমেজ, আমরা যে ফরেনসিক্যালি যে বিট বাই বিট ইমেজ, তারও কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কিছু এক্সটেনশন আছে। সবচেয়ে পপুলার এক্সটেনশন হচ্ছে আপনার E01 অ্যান্ড ডিডি। এই দুটোই কিন্তু ফরেনসিক, এই দুটো ইউজ হয়। আর এই স্মার্ট আর এএফএফ এগুলো কিন্তু আর এখন ইউজ হয় না, এই দুটোই কিন্তু পপুলার। তো আমি E01 ধরুন আমি ইমেজ জেনারেট করছি, এই এক্সটেনশনে জেনারেট করছি, কি করবো, সিলেক্ট করলাম, দেন নেক্সট। এখানে আমাকে কেস নাম্বার দিতে হবে। কেস নাম্বার ধরুন আমি দিয়ে দিলাম বাঁকুড়া পিএস, সরি কেস নাম্বার 123/2026, ডিটিডি করে দিয়ে দিলাম আপনার 27/6/26। এখানে এভিডেন্স নাম্বার, কারণ এভিডেন্সটার একটা নাম্বার হয়, 001 আমি নাম্বার দিয়ে দিলাম। ডেসক্রিপশন আমি করলাম এখানে পেন ড্রাইভ লিখে দিলাম। এক্সামিনার আমি এখানে আমার নেমে লিখে দিলাম, সন্দীপন চৌধুরী। নোটে কিছু দিলাম না, আপনাদের সুবিধার্থে আপনারা কিছু নোট দিতে পারেন। দেন নেক্সট। নেক্সট করার পর এখানে ব্রাউজ করে আপনাদেরকে ডেস্টিনেশন, যেখানে ইমেজ ফাইলটা আপনি স্টোর করে রাখতে চাইছেন সেরকম একটা ডেস্টিনেশন আপনাকে চুজ করতে হবে। আমি দিস পিসির মধ্যে এখানে আমি ই ড্রাইভ, ডি ড্রাইভ, আচ্ছা ডি ড্রাইভে আমার স্পেস আছে, আমি ডি ড্রাইভের মধ্যে স্টেপ, মানে এখানে আমি এখানে স্টোর করছি ডি ড্রাইভের ভেতরে। এখানে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করে নিই, এক কাজ করি, আচ্ছা এখানেই করে নিই, নিউ করে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করলাম, এইচপি, আজকে ডেট দিয়ে দিলাম 27/6/26। এইটার ভেতরে আমি আমার ইমেজ ফাইলটাকে স্টোর করব, 27/6/26 এইচপি। দেন ওকে করলাম। ওকে করার পর এখানে ইমেজ ফাইলটা একটা নেম দিতে হয়, আমি এখানে এইচপি দিয়ে দিলাম। দেন নিচের দিকে দেখুন ইমেজ ফ্র্যাগমেন্ট সাইজ এমবিতে আছে, এখানটা অলওয়েজ আমাদেরকে 0 করবেন। কেন বলছি, এখানে যদি ফ্র্যাগমেন্ট আপনারা করে দেন, ধরুন এখানে আপনি এই 1000 MB করে দিলেন, তাহলে কি হবে, আপনি যে ইমেজটা বানাচ্ছেন, আপনি যে ইমেজটা ক্রিয়েট করছেন, আপনি যদি ওখানে ফ্র্যাগমেন্ট সিলেক্ট করে দেন, আপনি যদি ফ্র্যাগমেন্ট 0 করে দেন, আপনার ধরুন পেন ড্রাইভটার মধ্যে আপনার 1000 MB ডেটা রয়েছে, 1000 MB ডেটা, আপনি যদি ফ্র্যাগমেন্টের মধ্যে 100 MB সিলেক্ট করে দেন, তাহলে ও কি করবে, ওই ইমেজটাকে একটা ফাইল করবে না, ওই 100 MB 100 MB করে, যদি 100 MB করে দেন, যে ফ্র্যাগমেন্ট সাইজ 100 MB করেন, তাহলে ইমেজটাকে, ইমেজ ফাইলটাকেও কিন্তু অনেকগুলো পার্টে ভেঙে দেবে।
100 MB 100 MB করে 10টা ফাইল আপনার বানিয়ে দেবে। কিন্তু আপনি যদি 0 করে দেন তাহলে ও কিন্তু ইমেজটাও কিন্তু এই মানে 1000 MBরই কিন্তু একটা ইমেজ ফাইলও জেনারেট করবে। অলওয়েজ ফরেনসিকের সময় আপনারা এই যে ফ্র্যাগমেন্ট সাইজ এটাকে কিন্তু ফ্র্যাগমেন্ট করবেন না, এটাকে আপনি 0 করে দেবেন। 0 মানে নো ফ্র্যাগমেন্ট, ডু নট ফ্র্যাগমেন্ট, মানে আপনি ফ্র্যাগমেন্টেশন চাইছেন না। আপনি যেমন আপনার রয়েছে একটা ফাইলের মধ্যেই যাতে পুরো মেমোরিটা চলে আসে সেরকমই করতে চাইছেন। দেন নিচে কম্প্রেশনে আপনার 0 1 2 করে 9 অব্দি আছে। আপনার ডেটাটা একটু কম্প্রেস করেও, কম্প্রেশন টেকনিকে কি হয়, আমাদের যদি 4 MB ডেটা থাকে সেটাকে কম্প্রেস করে আপনার ধরুন 1 MB-তে আমরা নিয়ে চলে আসি। কম্প্রেস করা যায়, যেমন উইনরার বা ধরুন জিপ টিপ যখন বানায় তখন আমরা ডেটাকে কম্প্রেস করে একটু ছোট মেমোরিতে করার চেষ্টা করি। এখানে আমরা ইমেজ যখন বানাবো এখানে কিন্তু আমরা কম্প্রেশন ইউজ করতে পারি, কিন্তু রিকমেন্ডেড হচ্ছে 6। আপনি ডিফল্ট দিতে পারেন, ডিফল্টে কিছুই হয় না সমস্যা। কিন্তু যদি 0 দেন তাহলে হচ্ছে নো ফ্র্যাগমেন্ট, নো কম্প্রেশন, মানে কোনো কম্প্রেশনই কিন্তু হবে না। এটা রেকমেন্ডেড 6 আছে, আপনি চাইলে এটাকে 0 করতে পারেন বা 6ও রাখতে পারেন, দুটোর ক্ষেত্রে কোনো সমস্যা কিছু হয় না। 0 করলে আপনার 6 করলে একটু মোটামুটি কম টাইম লাগে আর মোটামুটি মেনটেন করে ওরা। তো আপনি যদি কম্প্রেশন টেকনিক অ্যাপ্লাই করাতে না চান তাহলে আপনি এখানে কি করতে পারেন, এখানে আপনি 0 দিতে পারেন, তাহলে না একটু টাইমটা বেশি লাগবে। তো আমি 6ই রাখলাম। আর এনক্রিপশন আমরা অ্যাড করব না, ইমেজ বানানোর সময় এনক্রিপ্টেড করতে যাব না ইমেজ ফাইলকে। তো আমি সেটা না করে এবার ফিনিশে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন 3টে চেক বাটন আমার অলরেডি দেওয়া আছে। একটা হচ্ছে ভেরিফাই ইমেজ আফটার দে আর ক্রিয়েটেড, এটা কেন? আবার একটা ক্রিয়েটেড ডাইরেক্টরি লিস্টিং অফ অল ফাইলস ইন দ্য ইমেজ আফটার দে আর ক্রিয়েটেড। আর একটা আছে প্রি ক্যালকুলেট প্রোগ্রেস স্ট্যাটিস্টিক। প্রথমটাতে আসি ভেরিফাই ইমেজ আফটার দে আর ক্রিয়েটেড। দেখুন আপনি যখন ইমেজটা ক্রিয়েট করবেন, আপনার এইচপি পেন ড্রাইভ আছে, এইচপি পেন ড্রাইভটাকে ইমেজ বানিয়ে আপনি একটা জায়গাতে নিয়ে যাচ্ছেন। এটা একটা আলাদা একটা আপনার পেন ড্রাইভ, স্যান্ডিক্সের পেন ড্রাইভ আপনি ধরুন নিয়ে যাচ্ছেন ডেটাটা। এইচপির পেন ড্রাইভটা আপনার 4 GB ছিল। এই স্যান্ডিক্সের পেন ড্রাইভটা আপনার ধরুন 8 GB পেন ড্রাইভ আছে, 8 GB পেন ড্রাইভে সুন্দর আপনার 4 GB ইমেজ চলে আসবে। এবার আপনার এই এইচপির মধ্যে যে 4 GB আছে, আপনি যখন ইমেজ বানাচ্ছেন যদি টেকনিক্যালি কোনো ইস্যু হয়, এই এইচপির যে ডেটাগুলো সঠিকভাবে আপনার এই পেন ড্রাইভের মধ্যে গেল, তার কি গ্যারান্টি কে দিতে পারবে? কে গ্যারান্টি দেবে? সেই গ্যারান্টি দেওয়ার জন্যই এই অপশনটা আমাদের চুজ করতে হয়, ভেরিফাই ইমেজ আফটার দে আর ক্রিয়েটেড। এটা করলে কি হয় না, ও এই পেন ড্রাইভটার পুরো একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে। দেখুন আমাদের ল্যাপটপের হার্ডে হ্যাশ ভ্যালু হয় না, মোবাইলের হ্যাশ ভ্যালু হয় না, কিন্তু পেন ড্রাইভ কোনো একটা পার্টিকুলার ভলিউমের কিন্তু হ্যাশ ভ্যালু জেনারেট করা সম্ভব হয়, কিন্তু প্রচুর টাইম লাগে। আপনারা যদি, আমি তো ফরেনসিকের ক্লাস, প্রফেশনাল ক্লাস করাই। আর একটা কথা, আমি অ্যাকচুয়াল গ্লোবাল সার্টিফাইড ফরেনসিক ইনভেস্টিগেটরও, মানে গ্লোবাল সার্টিফিকেশন আমার রয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার এইচপি, এই এইচপি পেন ড্রাইভটার ও কি করে, প্রথমে এইচপি পেন ড্রাইভটার ওর একটা হ্যাশ ভ্যালু নিজে জেনারেট করে। জেনারেট করার পর ইমেজ ফাইলটা বানানোর পর সেই ফাইলটারও কিন্তু একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে। হ্যাশ ভ্যালু জেনারেট করার পর দুটোকে কম্পেয়ার করে দেখায় যে রিপোর্টেড হ্যাশ এবং ক্রিয়েটেড হ্যাশ দুটো হ্যাশ সেম আছে কিনা। যদি সেগুলো ম্যাচ হয়ে যায় তাহলে জানবেন আপনার যে ইমেজটা ক্রিয়েট হয়েছে সেটা এইচপি পেন ড্রাইভের ইমেজ, এবং ইমেজটা কিন্তু সঠিকভাবে আপনার জেনারেশনটা হয়েছে। সেটাও কিন্তু ভেরিফাই করতে হেল্প করে আপনার কে, এফটিকে ইমেজার। আপনাকে এই অপশনটা চুজ করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু আসবে না। এটাকে চেক করলে আপনার মানে স্ট্যাটিস্টিকটা দেখতে পারবেন, কত পার্সেন্টেজ আপনার হ্যাশ ভ্যালু জেনারেট, মানে এই যে ইমেজিং হচ্ছে, ইমেজিংটা কতটা কমপ্লিট হলো, কত পার্সেন্টেজ কমপ্লিট হয়েছে ইমেজ। কারণ ইমেজটা যখন আমি স্টার্ট করব কিছুটা টাইম লাগবে, তো কত পার্সেন্টেজ কমপ্লিট হলো সেই স্ট্যাটিস্টিকটা আপনি প্রোগ্রেস বারে দেখতে পাবেন। আর 3 নম্বর যে পয়েন্ট আছে ক্রিয়েট ডাইরেক্টরি লিস্টিং, এটা যদি চুজ করেন তাহলে আপনার পেন ড্রাইভের ভেতরে যা ফাইল ফোল্ডার আছে সেটার একটা এক্সেল শিটও বানিয়ে সেই এক্সেলের মধ্যে সমস্ত ফাইল ফোল্ডার গুলোর নেম গুলোকে স্টোর করে দেবে, যে কি কি ফাইল ওর মধ্যে রয়েছে তার একটা লিস্টও কিন্তু এক্সেল ফাইলে জেনারেট করে দেবে। চলুন এবার আমি স্টার্ট করি। স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইমেজ জেনারেশন সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। এরপর ইমেজটা তৈরি করার পর আমি কি করব, ইমেজটা তৈরি করার পর আমার ধরুন পেন ড্রাইভের ভেতরে এইরকম দেখতে লাগছিল, এইভাবে দেখতে লাগছিল। ইমেজটা জেনারেট করার পর কিন্তু এরকম আর থাকবে না, একটি সিঙ্গেল ফাইল হয়ে যাবে।
সেই সিঙ্গেল ফাইলটা থেকে কিভাবে এই ডেটাগুলোকে আমরা রিড করব এবং সেখান থেকে কিভাবে ডেটা এক্সপোর্ট করব, অ্যাকচুয়ালি অ্যানালিসিস পার্টে আমি এটাই করাবো। কারণ যদি একটা ইমেজ ফাইলকে অ্যানালিসিস করতে হয় প্রফেশনাল লেভেলে, তাহলে কিন্তু আমাদেরকে অটোপসি থ্রু দিয়ে অ্যাকচুয়ালি অ্যানালিসিস করতে হয়, যেটা অনেকটা টাইমের ব্যাপার আছে। তো আমি এই ক্লাসটাতে আপনাদেরকে ইমেজ ফাইলকে কিভাবে আপনারা র ডেটাতে কনভার্ট করবেন এবং সেখান থেকে যদি ডিলিটেড ডেটা কিছু থেকে থাকে সেই ডেটাটাকেও কিভাবে রিকভার করবেন সেটা দেখাবো। এবং এই যে ইমেজ ফাইলগুলোকে কিভাবে আমরা একদম র ডেটা তো কিভাবে দেখতে হয় সেটা দেখাবো। দেন ওটাকে কিভাবে আমরা মাউন্ট করব। মাউন্ট বলতে এই রকম, মানে যেমন আপনি যখন মাউন্ট করে দেবেন একটা ইমেজ ফাইলকে, যখন মাউন্ট করে দেবেন এইরকমই একটা ড্রাইভ ক্রিয়েট হয়ে যাবে। দেন সেই ড্রাইভের ভেতরে গিয়ে কিন্তু আপনি ওই ডেটাগুলোকে অ্যাজ ইট ইজ যেমন এর মধ্যে আছে সেই রকমই কিন্তু আপনি দেখতে পাবেন। সেই স্টেপটাও দেখাবো। সেখানে আমরা আরেকটা প্রফেশনাল টুল ইউজ করব। ওই প্রফেশনাল টুলটাতেও কিন্তু প্রচুর মডিউল আছে, প্রচুর মানে হিউজ মডিউল আছে। তার মধ্যে একটি পার্ট আপনাদেরকে আমি এই প্র্যাকটিক্যালে করাবো। দেন চলে যাব ডেটা রিকভারির পার্টে। ডেটা রিকভারির পার্টেও কিন্তু আপনাদেরকে আরো একটা সফটওয়্যারের আমি কাজ শিখিয়ে দেবো। প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু প্রফেশনাল সফটওয়্যার এবং ইন্টারেস্টিং সফটওয়্যার। কেউ যদি ডেটা রিকভারির ওপর ফ্রিল্যান্সিং করে, এখান থেকেও কিন্তু প্রচুর টাকা কিন্তু ইনকাম করা যায়। কারণ আমাকেই কত লোক বলে যে ডেটা রিকভারি করার জন্য। এবার অফিসিয়াল ভাবে তো আমি কারোর থেকে এইসব কাজ করি না, মেন কথা। আর ব্যাপারটা হচ্ছে বন্ধুদের মধ্যে কেউ বললে তাদের থেকে টাকা নিতে পারি না, এটাই সমস্যা। টাইমটা চলে যায় অনেকটা, কারণ ডেটা রিকভারি করতে গেলে টাইমটাও আপনার লাগবে। কিন্তু আপনারা চাইলে ডেটা রিকভারির ওপর কিন্তু ফ্রিল্যান্সিং প্রচুর রয়েছে। কারণ বিয়ে বাড়ির ডেটা কিন্তু প্রচুর ডিলিট হয়। সেই ডেটাগুলোর জন্য কিন্তু অনেকেই আপনার কাছে আসবে। শুধু বিয়ে বাড়ি কেন, পেন ড্রাইভ হঠাৎ করে করাপ্টেড হয়ে গেল, সেগুলোকেও ঠিক করা যায়। ফরেনসিক ফরেনসিকেরও যেমন অনেক কিছু আপনার, এটা তো চলছে, চলুক, এটা তো টাইম লাগবে। ফরেনসিকে অনেক আমাদের ফ্রিল্যান্সিং করার জায়গা থাকে। সেরকম সাইবার সিকিউরিটিতেও কিন্তু আপনি যদি নিজে ভিএপিটি অ্যানালিস্ট হন, ভিএপিটি করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে। একটা প্রফেশনাল ভিএপিটি এক্সপার্ট যা ইনকাম করে, তার ধারে পাশে একজন আইটি কোম্পানিতে যে 10 বছর চাকরি করছে সেও তার ধারে পাশে যেতে পারবে না। ভিএপিটি যদি প্রফেশনালি ভালোভাবে কেউ করে, ভিএপিটি মানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং, এই কাজটা যদি কেউ প্রফেশনালি করে, সে কিন্তু ওয়েবসাইটের মধ্যে বাগস খুঁজে কিন্তু কোটি কোটি টাকা কামাতে পারে। এটা এমন একটা লাইন। সেরকম ডিজিটাল ফরেন্সিকেরও আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করতে পারেন, প্রাইভেট ফরেন্সিক ইনভেস্টিগেটর হিসেবে কাজ করতে পারেন। ফরেন্সিক ডিপার্টমেন্ট প্রাইভেটও অনেকের আছে, সেখানেও আপনাদের অনেক ওপেনিং রয়েছে, সেখানেও আপনারা কাজ করতে পারেন যদি ডিজিটাল ফরেন্সিকটা আপনারা ঠিকঠাক করে জানা থাকে। আর ডিজিটাল ফরেন্সিক এমন একটা টপিক যেটার হচ্ছে ব্যাংকিং জব, প্রচুর ব্যাংকিং এ কিন্তু প্রচুর চাকরি রয়েছে ডিজিটাল ফরেন্সিকের। কারণ ব্যাংকিং কেন, বিভিন্ন কোম্পানিতে কিন্তু প্রচুর এখন ভ্যাকেন্সি বেরোচ্ছে ডিজিটাল ফরেন্সিক এবং সাইবার সিকিউরিটি। এবার ডিজিটাল ফরেন্সিকে আপনি আমি যেটা বললাম, ভিএপিটি যারা সাইবার সিকিউরিটি করে, যারা ফ্রিল্যান্সিং করে ওইগুলো করে, মানে ডিজিটাল ফরেন্সিকেও কিন্তু আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। ডেটা রিকভারি করে অনেক অনেক টাকা ইনকাম করে, শুধু ডেটা রিকভারি করে। কলকাতাতে কিছু ইনস্টিটিউট মানে অর্গানাইজেশন আছে যারা শুধু ডেটা রিকভারি করে। এবার তাদের কাছে বিভিন্ন সফটওয়্যার আছে, আমি তাদের থেকে আপনাদেরকে একটি দেখাচ্ছি। এই অ্যান্টি ফরেন্সিক টেকনিকে আপনাদেরকে আরো আমি কিছু টেকনোলজি নিয়ে কথা বলবো, সেখানে ক্রিমিনালরা কিরকম কি করতে পারে সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। প্রশ্ন করছে কেউ যে স্যার প্রাইভেট কোম্পানিগুলোতে কত স্যালারি হতে পারে। কিছু না, ধরুন আমার সিএইচএফআই সার্টিফাইড, আমি মানে ইসি কাউন্সিলের মানে গ্লোবাল সার্টিফিকেশন আছে সিএইচএফআই। আপনি যদি দেখেন, আমি যদি দেখি যে সিএইচএফআই সার্টিফিকেশন জব ইন ইন্ডিয়া, যদি সার্চ করি কি দেখাচ্ছে দেখুন, কত টাকা দেখাচ্ছে। মিনিমাম স্যালারি এরকম 6 থেকে 12। আপনি যদি একটু ওভার মানে ওয়ার্ল্ড করেন, সৌদি আরবে যদি করেন, কারণ সৌদি আরবে হচ্ছে সবচেয়ে ডিমান্ড বেশি ফরেন্সিকের, ফরেন্সিকের প্রচুর ডিমান্ড ওখানে। আমি যদি ইউনাইটেড আরব, ইউএই, এটাই কি, আচ্ছা আমি সৌদি আরবই লিখি এখানে।
বিটুইন 17 থেকে 23 লাখ, এটা এখানে ঠিকঠাক, এটা কি ইন্ডিয়ান দেখাচ্ছে না সৌদি আরবে দেখাচ্ছে? এটা ঠিকঠাক অ্যাকচুয়ালি, মানে এটাতে এআই এর ডেটা দেখাচ্ছে। এআই তো এখন ভুল ভালো তো ডেটা দিচ্ছে কিছু। মানে অ্যাভারেজ আপনি যদি মানে ডিজিটাল ফরেন্সিক যদি এক্সপার্ট হন এবং সিএইচএফআই সার্টিফিকেশন যদি আপনার থাকে, তাহলে মোটামুটি প্রিলিমিনারি লেভেলে আপনি 6 থেকে 12 লাখ টাকার মধ্যে আপনি প্যাকেজ পাবেন ফ্রেশার লেভেলে। এবার এক্সপিরিয়েন্স যত হবে তার উপর তো আপনার ওটা বাড়বেই। আর এখানে ইয়ারলি প্যাকেজে কি বলছে, পুলিশ ডিপার্টমেন্টে কি কোনো প্রাইভেট ফ্রিল্যান্সার ইনভেস্টিগেটর আছে? পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু প্রাইভেট, যদি কেউ হায়ার করে সেটা তো আলাদা ব্যাপার। আচ্ছা আমি এটা বলে দিই, দেন ওগুলো নিয়ে আলোচনা করা যাবে। দেখুন আমি যে ভেরিফাইয়ের যে কাজটা বলেছিলাম, ভেরিফাই যে করেছিলাম, দেখুন তার রিপোর্ট এখানে দিয়ে দিয়েছে। এখানে কম্পিউটেড হ্যাশ এটা, আমি যদি দুটো দেখি, রিপোর্ট হ্যাশ, এই জায়গাটা দেখুন, এখানে ম্যাচ দেখাচ্ছে, ম্যাচড। এই যে রিপোর্ট হ্যাশ আর ভেরিফাই রেজাল্ট, দুটো ভেরিফাই রেজাল্টটা কিন্তু দেখুন আমার কি দেখাচ্ছে, ম্যাচ। এই ম্যাচ বলতে কম্পিউটেড হ্যাশ যে হ্যাশটা ক্যালকুলেট করেছিল, স্টোরড ভেরিফিকেশন হ্যাশ তাতেও সেম আসছে, এবং রিপোর্ট হ্যাশ তাতেও কিন্তু সেম আসছে। এগুলো যদি দুটো অ্যালগোরিদমে কিন্তু ওরা অ্যাপ্লাই করেছে, রিপোর্টেড হ্যাশটাও কিন্তু, রিপোর্ট হ্যাশটাও কিন্তু সেম, এই তিনটে ভ্যালু যদি সেম আসে এবং ভেরিফাই রেজাল্টে যদি দেখেন ম্যাচ চলে আসছে, তার মানে হচ্ছে আপনার ফরেনসিক্যালি আপনি যে ইমেজটা, যে রিপোর্ট কম্পিউটেড যে আপনার ডেটাটা আপনি জেনারেট করলেন, তার হ্যাশটা আপনার পেন ড্রাইভের মধ্যে যে ডেটাটা আছে তার হ্যাশের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে। তার মানে আপনি যে ইমেজটা তৈরি করলেন, ইমেজটা কিন্তু প্রপার ভাবে ঠিকঠাক ভাবে কিন্তু কাজ করেছে। যদি এখানে হ্যাশগুলো ম্যাচ না হতো, তার মানে আপনার ইমেজ ফাইলটা কিন্তু ঠিকঠাক জেনারেট হয়নি। এই জিনিসগুলোই কিন্তু আপনার মানে কোর্টে কিন্তু এই জিনিসগুলোই কিন্তু বেশি এগুলোর উপর জোর দেওয়া হয়, যে দুটো এগুলো আপনি এটা যদি না সেভ করে রাখেন তাহলে কিন্তু কাজে আসবে না। আপনাকে এগুলো সেভ করে রাখতে হবে। সেভ করে বলতে এটা অটোমেটিক রিপোর্ট আকারে জেনারেট অলরেডি করে দিয়েছে। আর এই যে প্রোগ্রেস বার, এটাই হচ্ছে প্রোগ্রেস বার ছিল, যেখানে পার্সেন্টেজ গুলো দেখতে পাচ্ছিলাম, ওটাও আমি চেক করেছিলাম। 100% কমপ্লিটেড, এখানে আমি ক্লোজ করে দিলাম। এরপর আপনি ইমেজ সামারি, ইমেজ সামারিতে যদি ক্লিক করেন, মানে আপনি ডিটেলস লেভেলে একটা এখানে রিপোর্ট পাবেন। এখানে আপনি দেখুন অ্যাকুইজিশন স্টার্টেড, কোন টাইমে আপনি অ্যাকুইজিশন স্টার্ট করেছিলেন, কোন টাইমে ফিনিশ হয়েছে সেই টাইমটাও আসছে, কি সফটওয়্যার ইউজ করেছেন, তার ভার্সন কত, আপনি যে ওই কেসের নাম্বার টাম্বার যে ডিটেলস দিয়েছিলেন সেগুলো এখানে চলে আসছে। এখানে ইন্টারনাল কিছু স্ট্রাকচার, এটা আপনার ফাইল সিস্টেমের সাথেই রয়েছে। একটা আপনার এর মধ্যে ক্লাস্টার আছে, সেক্টর আছে, অনেক কিছু ব্যাপার পেন মানে আপনার একটা হচ্ছে পেন ড্রাইভ বা হার্ড ডিস্কের ভেতরে ইন্টারনাল স্ট্রাকচারের অনেক কিছু থাকে, সিলিন্ডার থাকে, ওর মধ্যে ট্র্যাক থাকে, সেক্টর থাকে, এই সমস্ত কিছু ডেটাগুলো এখানে দেখাচ্ছে। এরপর দেখুন কম্পিউটেড হ্যাশ, এখানে ভালো বুঝতে পারবেন কম্পিউটেড হ্যাশ, এটা কম্পিউটেড হ্যাশ আমার এরকম আসছিল, দুটো অ্যালগরিদম এই জিনিসটা বের করেছিল। আর ইমেজ ইনফরমেশন, ইমেজ ইনফরমেশনে কিন্তু নিচের দিকে হ্যাশ গুলো রয়েছে, এই যে ইমেজ ইনফরমেশনেও কিন্তু ওই হ্যাশটাই দেখুন, এটা হচ্ছে এখানে আছে কম্পিউটেড হ্যাশ, মানে আপনার পেন ড্রাইভের হ্যাশ MD5 এটা ইমেজ যেটা বানিয়েছে তার দেখুন MD5 এ সেম আছে, ভেরিফাইড। এখানে আরো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করেছে ওরা, সেটা হচ্ছে SH1, SH1 দেখুন ওপরেরটাতেও সেম আর নিচেরটাতেও সেম, পাশে কিন্তু ভেরিফাইড লেখা আছে, এর মানে আপনার ইমেজটা সঠিকভাবে মানে ক্রিয়েট করা হয়েছে। এরপর আমি এগুলোকে সব ক্লোজ করে দিই। এরপর আমি চলে যাই, আমি ই ড্রাইভের ভেতরে যেখানে স্টোর করেছিলাম, আই থিঙ্ক ই ড্রাইভের ভেতরে ফোল্ডারটার নেম কি দিয়েছিলাম, HP, আজকে ডেট দেওয়া ছিল না, ই ড্রাইভে মনে হচ্ছে রাখিনি, আমি রেখেছিলাম ডি ড্রাইভ, HP, এই যে এই ফোল্ডারটায় HP, এই যে 10টা 11-তে করেছিলাম আপনার HP 27/6/26, এর মধ্যে দেখুন চলে আসছে। যে আমি বলেছিলাম যে ফাইল ফোল্ডার গুলো আছে তার একটা এক্সেল ফাইল জেনারেট করবে, এটাতে যদি ক্লিক করেন তার মধ্যে কি কি ফাইল ফোল্ডারের মধ্যে পেয়েছে সেগুলো কিন্তু সব এর মধ্যে দেখুন, আনঅ্যালোকেটেড স্পেস সেটাও দেখাচ্ছে। আমি আমি এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমি যে PDF ফাইলটা ডিলিট করেছিলাম সেই PDF ফাইলটা এখানে এসেছে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। এত ফাইল চলে এসেছে আমি নিজেও খুঁজে পাচ্ছি না। এখানে আমার কোশ্চেনের একটা ফাইল ছিল, ওটা দেখতে হবে যে ওটা এসেছে কিনা। আচ্ছা আমি ইমেজ ফাইলটার মধ্যে আপনাকে দেখি, এখানে তো থাকবেই কোনো না কোনো কোনো জায়গাতে তো আছেই ওটা ফাইলটা, এগুলো সব PPT ফাইল।
আচ্ছা, এখানে আমি হয়তো মিস করছি। যাই হোক, অনেক প্রচুর ফাইল ফোল্ডার আছে, তো আমি একদম ডাইরেক্ট ফাইলে চলে যাই। এটা হচ্ছে আপনার এক্সেল শিটটা। এক্সেল শিটের মধ্যে আপনার যত ডিলিটেড ডেটা টেটা যা হয়েছিল সবার কিন্তু ফাইল একটা, ও যতগুলো ফাইল ফোল্ডারের মধ্যে আছে সব কিন্তু এক্সেল শিটে কিন্তু জেনারেট করেছে। এবার আমার ওখানে কিছু প্রজেক্ট ফাইল ছিল, সেই প্রজেক্টে প্রচুর পিএইচপি ফাইল ছিল, সেই পিএইচপি ফাইলগুলোরও কিন্তু নেমগুলো ওখানে চলে আসছে। আমরা ডাইরেক্ট কি করব, এই ইমেজ ফাইলটাকে এবার দেখবো। ইমেজ ফাইলটা দেখুন, আমরা যে এক্সটেনশনটা জেনারেট করেছিলাম, এটা রিপোর্টটা, যে রিপোর্টটা ওখানে দেখছিলাম ওই রিপোর্টটা এখানে আছে। আপনার কম্পিউটেড হ্যাশ, এই রিপোর্টটা কিন্তু লাগবে, এই রিপোর্টটা আমাদেরকে স্টোর করে রাখতে হয়। এরপর আমি দেখবো যে এই যে ইমেজ ফাইলটা জেনারেট করেছিলাম, ইমেজ ফাইলটার ভেতরে কন্টেন্ট গুলোকে কিভাবে দেখবো। কন্টেন্ট গুলোকে দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব এফটিকে ইমেজার দিয়েই, কিন্তু আপনি র ডেটাগুলোকে আবার দেখতে পাবেন। এফটিকে ইমেজারে যাবেন, যাওয়ার পর ফাইলে গিয়ে আমরা ক্রিয়েট ডিস্ক করছিলাম, এখন আমরা অ্যাড এভিডেন্স করব, কারণ অলরেডি আমরা এভিডেন্স বানিয়ে ফেলেছি, ইমেজ বানিয়ে ফেলেছি। তাহলে অ্যাড এভিডেন্সে গিয়ে আমরা এখানে এভিডেন্সটা অ্যাড করবো, যে এভিডেন্সটার ভেতরের কন্টেন্ট গুলোকে দেখতে চাইছি। এখানে কি চুজ করবে, ফিজিক্যাল ড্রাইভ তো নয়, লজিক্যালও নয়, আমরা ইমেজ ফাইলটাকে অ্যাড করছি, ওটাই আমাদের এভিডেন্স। তাহলে ইমেজ ফাইলে আমি ক্লিক করে আমি নেক্সট করলাম, দেন ব্রাউজ করার পর যে ইমেজ ফাইলটা আমি বানিয়েছি ডি ড্রাইভের মধ্যে রাখা আছে আমার ইমেজ ফাইলটা, HP2706, এই ফাইলটা বানিয়েছি আজকে, এই যে 27/6/2026 আজকেই তৈরি হয়েছে। এটাকে জাস্ট কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পরে ফিনিশ করার সাথে সাথে দেখুন এটা এখানে অ্যাড হয়ে গেছে HP.E01, কারণ E01 এর এক্সটেনশনে আমি ইমেজটা বানিয়েছিলাম, E01। এবার প্লাস সাইনে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করার পরে পার্টিশনের পাশে একটা প্লাস চিহ্ন চিহ্ন আছে, সাইন আছে, ওটাতে ক্লিক করবেন। নো নেমের পাশেও প্লাস সাইনটাতে ক্লিক করবেন। দেন দেখুন আনঅ্যালোকেটেড স্পেস গুলো আসছে, অরফ্যান, এখানে এমনিতে আনঅ্যালোকেটেড স্পেস এভাবে ছিল না। আমরা মেন যে ফাইলগুলো দেখবো সেটা রুটের ভেতর দেখবো, রুটের ভেতরে আমাদেরকে যেতে হবে। দেখুন রুটের ভেতরে এই দেখুন চলে আসছে অল কোশ্চেন ডট পিডিএফ, পাশে ক্রস চিহ্ন দেখাচ্ছে, তার মানে হচ্ছে ওটাকে আমি ডিলিট করেছিলাম। ওই ডিলিটেড, ওখানে এত ফাইল আসছে কেন, ওখানে এতগুলো ফাইল আসার মানে হচ্ছে এখানে যে প্রজেক্ট ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফাইনাল এসআই, এর ভেতরে আমার কিছু প্রজেক্ট ফাইল আছে, এর মধ্যে প্রচুর পিএইচপি ফাইল আছে, ওগুলো সব ওই এক্সেল শিটে কিন্তু স্টোর করে দিয়েছে। ওখানে আপনি যদি খুঁজে বের করেন তাহলে দেখবেন অল কোশ্চেন ডট পিডিএফটাও কিন্তু চলে আসবে, এটাকে কিন্তু আমি ডিলিট করেছিলাম। তাহলে ইমেজ ফাইলের মধ্যে দেখুন অ্যাজ ইট ইজ যা ছিল আমার পেনড্রাইভের ভেতরে কিন্তু আমার এখন ইমেজ ওই পিডিএফ ফাইলটা নেই। ওই অল কোশ্চেন বলে পিডিএফ ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছিলাম, ও কিন্তু নেই। কিন্তু দেখুন আমাদের ইমেজ ফাইলের মধ্যে কিন্তু ওই ফাইলটাও কিন্তু দেখতে পাচ্ছি। এই যে ব্যাপারটা, এটা অ্যানালিসিসের খুব সিঙ্গেল পার্ট বলতে পারেন। অ্যানালিসিস যদি আমরা ডিটেলস লেভেলে করি তাহলে আমাদেরকে অটোপসি থ্রু দিয়ে করতে হয়, কিন্তু আমরা যখন দেখবো, যদি ইমেজ ফাইলটাকে দেখতে চাই, আমাদেরকে কিন্তু এফটিকে ইমেজের ইউজ করে আমরা কিন্তু ফাইলগুলোকে দেখতে পারি, এবং দেখার মাধ্যমেও কিন্তু আমাদের একটা আমরা অ্যানালিসিস করতে পারি। কারণ এখানে ডিলিটেড ডেটা পাচ্ছি, তাহলে ডিলিটেড ডেটাটার মধ্যে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। আমি এখানে কিছু একটা লিখেছিলাম, সেটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক সেই ডেটাটা আপনি দেখতেও পাবেন। এখানে 1.jpg, এই 1.jpg কিছু একটা ছিল, হতে পারে ধরুন কোনো আমার এক্সটেনশন, আমি ফরেন্সিক্যালি তো অনেক ক্লাসই করাই, তো তখন কিছু এক্সটেনশন মিসম্যাচের ক্লাস করিয়েছিলাম, সেই ডেটাটার মধ্যে ঢুকিয়েছিলাম, মানে ইনসার্ট করেছিলাম আবার ডিলিট করেছিলাম, তাই করাপ্টেড দেখাচ্ছে। তো কিছু করাপ্টেড ফাইলও থাকতে পারে। এবার যদি এটাকে আমি ধরুন এই ফাইলটাকে যদি আমি আবার এই ফাইল বা যে কোনো ফাইলকে যদি আমি এখানে আমি এক্সপোর্ট করি, র ফাইলে যদি আমি কনভার্ট করি, এটাকে নামিয়ে দিলাম, এই এই ফাইলটাকে কি হলো, আচ্ছা এটা রিড করতে পারছে না, নো প্রবলেম, এটা চলে আসে, ক্লিক করলে আপনার মোটামুটি নিচের দিকে রিড করলে আসে ফাইলটা। এখন আমাকে হ্যাশ ভ্যালুগুলো দেখাচ্ছে। এবার আপনি চাইলে এটাকে র ফাইলে জেনারেটও করতে পারবেন। র ফাইলে যদি দেখতে চান জাস্ট এটাকে রাইট ক্লিক করবেন, এক্সপোর্ট ফাইলে ক্লিক করে আপনি কোন জায়গাতে এক্সপোর্ট করতে চাইছেন, ডেস্কটপ, দেন ওকে, আমার আমার এক্সপোর্ট হয়ে গেছে। দেখুন ওই ফাইলটা কিন্তু আমার এখন ডেস্কটপে চলে এসেছে। আমি ফাইলটা এই জন্য দেখাতে চাইছিলাম কারণ এর মধ্যে আমার কিছু কনফিডেন্সিয়াল কন্টেন্ট লেখা আছে, আমি ওই জন্য ওটাকে ওপেন করছিলাম না। তো এইভাবে আমরা চাইলে এখানেও এটাও কিন্তু একটা অ্যানালিসিসেরই কিন্তু স্টেপ। আমরা চাইলে কিন্তু এই যে ডিলিটেড ডেটাগুলো, কি ডিলিটেড ডেটা করে ডিলিট করেছিল সেগুলোকে আমরা দেখার মাধ্যমেও কিন্তু অ্যানালিসিস করতে আমরা পারি। এবার অ্যানালিসিসে প্রচুর, বললাম না প্রচুর মডিউল আছে, সেই মডিউলগুলোর বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাইপের কাজে আমাদের লাগে। তো তার মধ্যে একটা ছোট পার্ট আপনাদেরকে এটা দেখালাম। এরপর
এটার মাধ্যমে আমরা ভিউও করলাম, ডিলিটেড ডেটাগুলোকে রিকভার করে দেখতেও পাচ্ছি, অ্যানালিসিসও করতে পারছি। আর ইমেজ আর কপির মধ্যে তফাৎটা তো আমি বললামই, আর প্র্যাকটিক্যালও দেখালাম। কপি করলে কি করতাম? কপি করলে আমরা এর ভেতরে ডেটাগুলোকে যেগুলো আছে সেগুলোকে কপি করে নিয়ে যেতে পারতাম। এখানে যে ডিলিটেড ডেটাগুলো আমি ডিলিট করে দিচ্ছি, সেই ডেটাগুলো কিন্তু এর ভেতর থেকে যাবে না কপিতে। এরপর আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এখন দেখাবো, সেটা হচ্ছে যে আমার কাছে ধরুন একটা ইমেজ ফাইল আছে। এই ইমেজ ফাইল ধরুন ডিডি ইমেজ হতে পারে, .e01 হতে পারে। এই এক্সটেনশনের ফাইলগুলোকে আমি কিভাবে মাউন্ট করব? মাউন্ট বলতে আপনি যখন ওটাকে কনভার্ট করবেন, ওটা অ্যাজ ইট ইজ যেমন আপনার ফাইল ফোল্ডারের মতো দেখতে লাগছে ঠিক সেই রকমই চলে আসবে। এটার জন্য আমি একটা অন্য সিস্টেম ইউজ করব, কারণ এই মেশিনটাতে আমার ওই সফটওয়্যারটা ইনস্টল নেই। সেই জন্য আমি অন্য সিস্টেমটাকে একটু আমি কানেক্ট করিয়ে নিচ্ছি, যাতে আপনাদেরকে দেখাতে পারি। কেউ আমার সিস্টেমকে কানেক্ট করে নিতে পারে, নো প্রবলেম। 95। আচ্ছা, এবার আমি আপনাদেরকে দেখাবো যে একটা ফাইলকে, একটা আপনার কাছে ধরুন পেন ড্রাইভ রয়েছে, আপনি সেটার অলরেডি একটা ইমেজ ফাইল বানিয়ে রেখেছেন। ইমেজ ফাইল, ফাইল বানাতে পারেন, এক্সটেনশন নিতে পারেন, .dd নিতে পারেন, .e0 নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটা ইমেজ ফাইল, এটাতে আরো একটা ফরেনসিক টুল ইউজ করবো, প্রফেশনাল একটা টুল, যেটা হচ্ছে ওএস ফরেনসিক। এই টুলটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চাইলে একটা ইমেজ ফাইলকে মাউন্ট করে, মানে একদম ড্রাইভ যেরকম দেখতে লাগে, যেমন ড্রাইভ দেখতে লাগে সেই রকমই ড্রাইভের মতোই কিন্তু দেখতে পাবেন। দেখুন এখানে আমার 1 2 3 4 5 6 টোটাল 6টা ড্রাইভ আছে, মানে সি ডি ই এফ, জি নেই, এইচ আছে, জে আছে, দুটো মিসিং আছে, মানে এফ ই এফ জি, জি নেই, এইচ আছে, এইচ এর পর আই নেই, জে আছে। এবার দেখুন আমার কাছে অলরেডি একটা ইমেজ ফাইল কোথায় রেখেছি, আমি সফটওয়্যারটা অলরেডি ওপেন করেছি। আমি এখানে আপনাদেরকে মাউন্টিং করে দেখাচ্ছি। মাউন্টিং ব্যাপারটা কি, এখানে মাউন্ট ড্রাইভ ইমেজ করলাম। মাউন্ট ড্রাইভ ইমেজ, এটা যেহেতু ইমেজ রিলেটেডই, আমি চাইলে ওর মধ্যেও দেখাতে পারতাম, কারণ এফটিকে ইমেজারের ভেতরেও কিন্তু মাউন্টিং এর অপশনটা দেওয়া আছে। মাউন্টিং, এখানে দেখবেন মাউন্টিং এর অপশন কিন্তু দেওয়া আছে, এই যে ইমেজ মাউন্টিং। কিন্তু এখানে আপনাদের একটা এক্সট্রা নলেজ হবে, আরো একটা সফটওয়্যারের নলেজ আপনারা পাবেন, যেটা হচ্ছে ওএস ফরেনসিক। ওএস ফরেনসিক এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ফরেনসিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু করা যায়। আমি এখানে মাউন্টিং মডিউলটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি। মাউন্ট ড্রাইভ ইমেজ আমি কি করে মাউন্ট করছি, তো মাউন্ট করার জন্য জাস্ট মাউন্টে ক্লিক করলাম, এখানে মাউন্ট ড্রাইভ ইমেজ, দেন মাউন্ট নিউ। মাউন্ট নিউ করার পর আমরা একটা ইমেজ ফাইলকে মাউন্ট করছি, তাহলে ইমেজ ফাইলটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আইএমজি ফাইল হতে পারে, ডিডি ইমেজ হতে পারে, E01 হতে পারে। তো আমি দেখি কম্পিউটারে কি আমার ইমেজ স্যাম্পল আছে। আচ্ছা, E01ই আমার কাছে একটা রয়েছে, E01, এই যে E01, এটা আমার ই ড্রাইভের ভেতরে ইমেজ। আরো একবার দেখিয়ে দিই, আমার দেখুন এখানে কটা ড্রাইভ আছে, সি ডি ই এফ এইচ আর জে। আমি এখানে ব্যাক করি, আমি এই ফাইলটা নিলাম, এই ইমেজ ফাইলটা নিলাম, দেন ওপেন। ওপেন করার পর কি করব, নেক্সট। নেক্সট করার পর এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট অল, দেন নেক্সট, দেন মাউন্ট অ্যাজ এ রিমুভেবল মিডিয়া, মানে যেগুলো রিমুভ করতে পারি, পেন ড্রাইভের মতো ইজেক্ট করা যায়। আমি সেইভাবেই এটাকে তৈরি করতে চাইছি, দেখতে চাইছি। জাস্ট এটা চেক করলাম, দেন মাউন্ট। কিছুক্ষণ টাইম লাগবে, মাউন্ট হয়ে গেছে। এবার আমি মিনিমাইজ করি, চলুন এবার কম্পিউটারে দেখি। দেখুন আমার সি ডি ই এফ, জি ছিল না, এইচ, জি দেখুন চলে এসেছে। এই জিটার ভেতরে কিন্তু আমার যে আমি ইমেজটাকে, একটা ইমেজ ফাইল আমার কাছে ছিল, ওটাকে মাউন্ট করলাম, ওটা কিন্তু একটা ড্রাইভে কনভার্ট হয়ে গেছে। ড্রাইভে কনভার্ট হওয়ার পর এর ভেতরে যা যা ডেটা ছিল, সেই ডেটাগুলোকে কিন্তু অ্যাজ ইট ইজ যেমন আমরা ড্রাইভের মধ্যে দেখতে পাই, ঠিক সেইভাবে কিন্তু আমরা মাউন্টিং করে সেইভাবে ডেটাগুলোকে কিন্তু দেখতে পারি। এটা আমি আপনাদেরকে ওএস ফরেনসিকের থ্রুতেই দেখালাম, তাতে আপনাদের ছোট একটা আইডিয়া হলো। ওএস ফরেনসিকে প্রচুর মডিউল আছে,
যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটা আমাকে বলবেন পরে, কারণ আমাকে অনেকেই মেসেজ টেসেজ করছেন। এখানে প্রচুর মডিউল আছে, আমি ফরেন্সিকের অ্যাডভান্স ক্লাস নিজেই করাই। টোটাল 16 আপনার মডিউল আছে ওখানে, একদম A to Z। মোবাইল ফরেনসিক থেকে আরম্ভ করে ক্লাউড ফরেনসিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি লাস্ট দিন আপনাদেরকে একটু এক্সপ্লেনেশন দিয়ে দেবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলেও জানাতে পারেন। এবার আমি এটাকে ডিসকানেক্ট করে দিলাম। সরি, এটা লাগবে না, এটা তার লাগছে না, কেটে দিলাম। ওকে। তো এখানে আমরা কিন্তু এই জায়গাতে ইমেজের পার্টে আপনাদেরকে কিন্তু অনেকগুলো ইমেজ ক্রিয়েট কিভাবে করলাম দেখিয়ে দিলাম। ইমেজ অ্যানালিসিসের পার্টে আপনাদেরকে মাউন্টিং কিভাবে করতে হয়, ইমেজ কিভাবে দেখতে হয়, এবং সেই ইমেজ ফাইল দিয়ে কিভাবে ডেটা রিকভারি করতে হয় সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এরপর কি প্রশ্ন করেছে স্যার, মাউন্ট করার পর ফাইলের ভেতর ডেটা গুলো কি এডিট করা যেতে পারে? দেখুন, আমরা ফরেনসিক্যালি কাজ করছি, ওটা আমি মেসেজটা তখন দেখিনি, নাহলে দেখিয়ে দিতে পারতাম। মাউন্ট কিন্তু অ্যাকচুয়ালি আমরা করে রিড করি, আমরা ডেটা এডিট করতে যাব কেন? আমরা ফরেনসিকে যখন কাজকর্ম করছি এক্সিস্টিং ডেটাগুলোকে নিয়ে কাজ করবো, আমরা কখনো কোনো ডেটার মধ্যে ডেটা ঢুকিয়ে দিতে যাব না। যখন আপনি মাউন্টিং করবেন ওখানে দুটো মডে মাউন্টিং করা যায়, একটা হচ্ছে রিড মডে, আবার রিড রাইট দুটো মডে। যদি আপনি রিড রাইট পারমিশন দুটোই ওর মধ্যে দিয়ে থাকেন তাহলে আপনি ওর মধ্যে ডেটাকে ইনজেক্ট করতে পারবেন ওই মাউন্টিং ফাইলটার ভেতরে। কিন্তু রাইটের ব্যাপারটা এখানে ধরা হয় না, রাইট আমরা করতে চাই না, রাইট করি না ফরেনসিক্যালি, আমরা এই কথাটা বলবোই না, আমরা নিজেরা ডেটা রাইট করতেই যাব না। আমরা শুধু কন্টেন্ট ভিউ করব, কন্টেন্ট অ্যানালিসিস করব, আমরা নতুন ডেটা ইনক্লুড করার কথা ভাববোই না। তো ওখানে অপশন আছে রিড রাইট, ওই অপশন চেক করলে আপনার সেইভাবে করা যেতে পারে। স্যার, যদি কেউ পেন ড্রাইভ ফরম্যাট করে দেয় তাহলে কি সেটার ডেটা রিকভার করা সম্ভব? সেটাই আমি এখন দেখাবো, পেন ড্রাইভের ডেটাগুলোকে আমি ডিলিট করেই দেখাবো আপনাদেরকে। ওই প্র্যাকটিক্যালটাই আমার বাকি আছে, আমি যেগুলো মেনশন করেছি সবই করাবো। এইটা এবার ডেটা রিকভারি, কারণ আপনাদের প্রশ্ন হতে পারে স্যার আপনি তো ইমেজের মধ্যে একটা রিকভারি পার্ট দেখিয়ে দিলেন, তাহলে ওটাই কি শেষ হয়ে গেল? না, আমার এখনো একটা মডিউল বাকি আছে, ডেটা রিকভারি। ডেটা রিকভারি পার্টে আমি কি করব এখন? ডেটা রিকভারি পার্টে যে পেন ড্রাইভ, যার প্রশ্ন ছিল সে একটু ভালো করে দেখে নিন। আমি এখানে যা ডেটা আছে আমার পেন ড্রাইভে, এফ ড্রাইভের ভেতরে যা ডেটা আছে আমি সব ডিলিট, কন্ট্রোল করলাম, ডিলিট করে দিলাম, ইয়েস। এফ ড্রাইভের ভেতর ডেটা যা ছিল আমি সব ডিলিট করে দিচ্ছি। এবার ডেটা ডিলিট করার কাছেও কিন্তু ওরও কিন্তু ভেতরে ইন্টারনাল কিছু থিওরি থাকে। সেই থিওরি একটা ক্লাসে সত্যিই এত কিছু বলা সম্ভব নয়, কারণ আমি একটা টপিক শুরু করলে আমি ভেবেছিলাম যে হ্যাশের ডেফিনেশনটা একটু 2-3 মিনিট 5 মিনিটে শেষ করবো, কিন্তু সেই আমার 19 মিনিট 20 মিনিট দেখলাম লেগে গেল। ব্যাপারটা হচ্ছে আমি একটা কন্টেন্ট বলতে গেলে সেটা নিয়ে এত ছোট ছোট পার্ট বের করি, প্রত্যেকটা টপিককে বলতে গিয়ে অনেকটা টাইম আমার কিন্তু এমনি চলে যায়। এবার এখন যদি আমি ওই ফাইল সিস্টেম নিয়ে তো থামিয়ে দিলাম কিছুটা, নাহলে ফাইল সিস্টেম নিয়েও কিন্তু অনেক কিছু বলা যায়, অনেক কিছু আছে ওর মধ্যে। আর ফরেনসিকে যখন আপনি ফরেনসিক করবেন থিওরি কিন্তু অবশ্যই ভালো করে জানতে হবে। আমরা যদি থিওরিটা ভালো করে না জানি আমরা কিন্তু ফরেনসিক ঠিকঠাক ভাবে করতে পারবো না। থিওরিটারও কিন্তু কনসেপ্ট আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু আমরা ফরেনসিকের ইউজ যদি না বুঝি, কোন জায়গাতে আমি যদি থিওরিটা ভালো করে না বুঝি তাহলে ইউজ কোথায় করব, কিভাবে অ্যাপ্লাই করব, এটাকে ফরম্যাট করে দিলে ভালো হতো। এইভাবে ঠিকঠাক টাইম লাগছে, আমি এক কাজ করি, এই রাইট ক্লিক করে ফরম্যাট করে দিই, স্টার্ট, ওকে। ওখানে অনেকগুলো ফাইল আছে বলে টাইম লাগছে ওইভাবে। আচ্ছা দেখুন, আমার পেন ড্রাইভ কিন্তু ফরম্যাট, ক্লোজ করলাম, ফরম্যাট, পেন ড্রাইভের মধ্যে কিছু নেই। এবার রিকভার করব। রিকভারের জন্য আমরা একটা প্রফেশনাল সফটওয়্যার ইউজ করব, ইজিয়াস ডেটা রিকভারি উইজার্ড। এই সফটওয়্যারটা ওপেন করব। ওপেন, দেখুন রিকভারি হচ্ছে আপনি রিসাইকেল বিনেরও ডেটা রিকভার করতে পারেন, রিসাইকেল বিন থেকেও যদি ডেটা ডিলিট করে দেওয়া হয়। এখানেও কিছু প্রশ্ন চলে আসে যে রিকভার কত দূর অবধি করতে পারবো। আমি রিকভারির পার্টটাই শুধু বলি, কারণ ওইটুকু বলতে গেলে ওটাতেও অনেকটা টাইম যাবে। তো এফ ড্রাইভ, দেখুন এফ ড্রাইভ আমার ডিলিট হয়ে গেছিল, আমি ডিলিট করে দিয়েছিলাম, নেই কিছু, ফাঁকা। এবার আমি এটাতে রিকভার করব। রিকভার, দেখুন এখানে এফ ড্রাইভ দেখাচ্ছে, এটাকে আমি স্ক্যান করবো। প্রথম কাজ হচ্ছে স্ক্যান করা। আমার এটা কিন্তু প্রফেশনাল ভার্সন, এই সফটওয়্যারটাও প্রফেশনাল ভার্সন। স্ক্যান করছি আমি, স্ক্যান করতে কিছুক্ষণ টাইম লাগবে।
কারো কোনো এখন অবধি কোনো কোশ্চেন আছে মেসেজ চ্যাটে বলতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারণ আজকে খুব বেশি এক্সটেন্ড করা যাবে না, কারণ আমার অলরেডি আরো একটা ক্লাস আছে 11টা থেকে। অ্যাকচুয়ালি বলতে গেলে মানে শনিবার রবিবার আমার ছুটির দিন, অফিস ছুটি থাকে, সেই জন্য আমি শনিবার রবিবার সারাদিন সারা রাত ক্লাস করাই, মানে সারা রাত বলতে আমার 1টা 2টো অবধি ক্লাস চলে আমার রাত্রিবেলা। সব ডিজিটাল ফরেন্সিক, সাইবার সিকিউরিটি, ভিএপিটি এইসবের উপরই আমি ক্লাস করাই। ওয়েব ডেভেলপমেন্ট করতে জানলেও বা ওর আমি ক্লাস করাই না। না, এগুলো সমস্ত যে সফটওয়্যার গুলো, এফটিকে ইমেজার কিন্তু ফ্রি। ফ্রি বলতে এফটিকে ইমেজারও কিন্তু এখন প্রফেশনাল ভার্সন চলে এসেছে। বাকি যতগুলো সফটওয়্যার আপনারা দেখলেন, ওএস ফরেন্সিক বা ইজিয়াস ডেটা রিকভারি উইজার্ড, সমস্ত সফটওয়্যার কিন্তু পেড। না, সফটওয়্যার গুলো আমি কিন্তু প্রোভাইড করতে পারবো না। ভিএপিটি কি? ভিএপিটি হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। আগের দিনের ক্লাস মনে হচ্ছে আপনি করেননি। আগের দিন আমি অলরেডি ডিটেলস ক্লাস করিয়েছি ভিএপিটির ওপর, থিওরিটার মধ্যে, ওই জন্যই আমি পুরো থিওরিটা করিয়েছিলাম, থিওরি পার্টে পুরোপুরি কভার করেছি। ভিএপিটি যদি ছোট করে বলি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটকে আমরা যখন লাইভ করছি, লাইভ করার আগে ওয়েবসাইটটা পাবলিক ডোমেনে যখন আমরা অ্যাভেলেবেল করছি, অ্যাভেলেবেল করার আগে আমাকে ওয়েবসাইটটার মধ্যে কি কি প্রবলেম আছে, যেই প্রবলেমগুলোর জন্য ইন ফিউচারে ওয়েবসাইটটা হ্যাক হয়ে যেতে পারে, ওয়েবসাইটের কন্ট্রোল কেউ নিয়ে নিতে পারে, সেই জন্য আমাদেরকে কি করতে হয়, কোনো একটা ওয়েবসাইটকে পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল করার আগে সেই ওয়েবসাইটটাকে বিভিন্নভাবে হ্যাকারদের টেকনিক অ্যাপ্লাই করে, বিভিন্নভাবে হ্যাকারদের টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমাদেরকে ওয়েবসাইট গুলোকে হ্যাক করার চেষ্টা করতে হয়। দেখতে হয় যে ওয়েবসাইটটার মধ্যে কোনো ভালনারেবল জায়গা আছে কিনা বা কোনো ফাঁক ফোকর আছে কিনা, যা থ্রু দিয়ে কোনো হ্যাকার এন্ট্রি নিয়ে ওয়েবসাইটটাকে হ্যাক করে নিতে পারে। সেই প্রবলেমটাকে মানে সেই প্রবলেমটার একটা সলিউশন নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা কি করি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করি, মানে একটা ওয়েবসাইটের ভেতরে কি ফাঁক ফোকর আছে, সেই ফাঁক ফোকর গুলোকে ফাইন্ড আউট করি। অ্যাকচুয়ালি হ্যাকারেরই কাজটা আমরা করি, আমরা হ্যাক করে দেখি, বিভিন্ন ভাবে হ্যাকিং টেকনিক অ্যাপ্লাই করে করে দেখি যে ওয়েবসাইটটা হ্যাক করে নেওয়া যাচ্ছে কিনা। যদি করে নেওয়া যায় তাহলে যে ডেভেলপার সফটওয়্যারটা বানিয়েছে তাকে রিপোর্ট করা যে এটা এইভাবে কিন্তু এই টেকনোলজি অ্যাপ্লাই করে কিন্তু আমরা ওয়েবসাইটটাকে হ্যাক করে নিতে পারছি, তাহলে এটাকে ফিক্স করা হোক, এটাকে ফিক্স করতে হবে। এই যে হ্যাকিং টেকনিক আমরা একটা ভালো কাজের জন্য ওয়েবসাইটটাকে পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল করার জন্য, ওয়েবসাইটের মধ্যে যে প্রবলেম গুলো ছিল, হ্যাকিং এর যে টেকনিক গুলো অ্যাপ্লাই করে আমরা প্রবলেম গুলোকে ফিক্স আউট করার জন্য যে হ্যাকিং টেকনিকটা আমরা অ্যাপ্লাই করি, মানে পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল করার আগে আমাদেরকে ওয়েবসাইটকে টেস্ট করে দেখতে হয় যে ওয়েবসাইটটা হ্যাক হয়ে যাচ্ছে কিনা। এই যে টেস্ট যে করছি এটা কিন্তু ভিএপিটির মধ্যে চলে আসে, এটা ভিএপিটিরই একটা এক্সাম্পল, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। আচ্ছা, আমার রিকভার আই থিঙ্ক, আচ্ছা রেকর্ডেড গুলো নিয়ে এখনো ভাবিনি আমি, রেকর্ডেড চিন্তা ভাবনা করছি, সেটা কালকে আমি বলে দেবো। কালকে তো লাস্ট ক্লাস, কালকে আমি সব বলে দেবো, কালকে ডিটেলস। স্ক্যান কমপ্লিট, স্ক্যান কমপ্লিটে দেখাচ্ছে 21,527টা ফাইল আমরা স্ক্যান করেছি। এবার দেখি, এখনো পুরো কমপ্লিট হয়নি, কারণ কমপ্লিট হলে 83% কমপ্লিট হয়েছে, এখানে দেখুন 83% কমপ্লিটেড দেখাচ্ছে। আচ্ছা দেখুন, স্ক্যান কমপ্লিটেড কত মেমোরি ছিল আমার, 4 জিবি, 4 জিবি মেমোরি ছিল, ওটা থেকে রিকভার ডেটা বের করছে কত, 16.41 জিবি। এবার এটা নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন চলে আসতে পারে, তো অত প্রশ্নতে আমি যাচ্ছি না। কতটা রিকভার করতে পারি একটা পেন ড্রাইভ থেকে, এটারও ইন্টারনাল স্ট্রাকচার, তখন আমাকে একটু ফাইল সিস্টেমটা আরো একটু ভালো করে বুঝতে হবে, ক্লাস্টার সম্পর্কে ধারণা নিতে হবে। তো দেখুন, একটা পেন ড্রাইভ থেকে চাইলে একদম সারা জীবনের ডেটা রিকভার করতে পারবেন তা কিন্তু নয়, প্রত্যেকটা পেন ড্রাইভের একটা লিমিটেশন আছে। একটা ডেটা পেন ড্রাইভের মধ্যে আমি যদি ছোট করে একটু আপনাদেরকে এক্সপ্লেনেশন দিই, এই ধরনের একটা পেন ড্রাইভ, এই পেন ড্রাইভের মধ্যে ছোট 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 কিন্তু ব্লক থাকে, ছোট ছোট ব্লক থাকে, ওই ব্লকের ভেতরে কিন্তু ডেটাগুলো থাকে। এই ব্লকগুলোতে যে ডেটাগুলো প্রেজেন্টলি আছে, ওই ডেটাগুলো যদি ওভাররাইট হয়ে যায় অন্য ডেটা দিয়ে, তাহলে কিন্তু প্রিভিয়াস ডেটাটাকে আর পাওয়া যাবে না। এবার যদি ওভাররাইট না হয়ে থাকে তাহলে সেখান থেকে ডেটা রিকভার করা যেতে পারে। এবার কিছু কিছু পেন ড্রাইভ, বিভিন্ন কোম্পানি স্ট্রাকচার বিভিন্ন রকম, কিছু কিছু পেন ড্রাইভ থেকে, দেখুন আমার এই পেন ড্রাইভটা অনেক পুরনো পেন ড্রাইভ, এটা হচ্ছে আমার কম্পিউটারে যখন আমার হাতে খড়ি হয় 2009 সালে,
মাধ্যমিক আমার 2009 সালে, মাধ্যমিক দেওয়ার পর আমি ল্যাপটপ কিনি। সেই ল্যাপটপটা কেনার সময় আমাকে একটা পেন ড্রাইভ প্রোভাইড করা হয়েছিল, এটা হচ্ছে সেই পেন ড্রাইভ। 2009 থেকে আজ 2026 চলে গেলাম, সেই পেন ড্রাইভ কিন্তু এখনো অ্যাজ ইট ইজ এবং সেম ফাংশন করছে। এখন আমি এইচপি পেন ড্রাইভ একদম পছন্দ করি না, এইচপি পেন ড্রাইভ একদমই ভালো নয়, আমি লোককে সাজেস্ট করি এইচপি পেন ড্রাইভ কিনবেন না। কিন্তু এই যে পেন ড্রাইভটা, এটা কিন্তু আমার এইচপি পেন ড্রাইভ, তখন কোয়ালিটির জিনিস দিত ওরা, পেন ড্রাইভ গুলো বিশেষ করে। কিন্তু এখন পেন ড্রাইভ, এইচপি পেন ড্রাইভ যদি আমাকে কেউ ফ্রিতেও দেয় আমি নেবো না। তো এই যে পেন ড্রাইভের ভেতরে ছোট 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 ব্লক থাকে, এই ব্লকগুলো যদি কোনো কারণে ওভাররাইট হয়ে যায়, ডেটাগুলো যে প্রেজেন্ট ডেটাটা আছে, ওই প্রেজেন্ট ডেটাটাকে যদি অন্য ডেটা দিয়ে আমি ওভাররাইট করে দিই, তাহলে এই প্রিভিয়াস ডেটা কিন্তু পাওয়া যাবে না। কিন্তু কিছু কিছু পেন ড্রাইভ দুটো তিনটে ওভাররাইট করার পরেও তার প্রিভিয়াস ডেটাটাকে ক্যাপচার করতে সক্ষম হয়, কারণ ওদের ইন্টারনাল স্ট্রাকচারটা একটু ভালো। আর কিছু কিছু পেন ড্রাইভ হয় না, মানে করতে পারে না। এই যে পেন ড্রাইভটার ক্ষেত্রে একটা 4 GB আমার ডেটা ছিল, 3.71 GB, 3.32 GB অ্যাভেলেবেল স্পেস ছিল 4 GB মধ্যে। সেখান থেকে আমার রিকভার ডেটা দেখাচ্ছে আমি 16 GB ডেটা রিকভার করতে পারছি। এই রিকভার ডেটাগুলো আমি যদি লস্ট ফাইলের ভেতরে যাই, ডিলিটেড এর ভেতরে যাই, এখানে প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা হয়ে গেছে, পিকচার আছে, আমি পিকচারেও ক্লিক করব না, ভিডিওতেও ক্লিক করব না। আমি সাপোজ অডিওতে যদি ক্লিক করি, দেখুন এর মধ্যে কিছু অডিও ডেটা বের করেছে। এখানে এই যে ডব্লিউএভি ফাইল আছে, অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন রিলেটেডই ফাইল আমার এর মধ্যে রাখা ছিল, ওই জন্য ভিডিও বা পিকচার ফাইল আমি ক্লিক করতে চাইছি না। আদার্স ফাইল যদি করি, আদার্স ফাইলের মধ্যে অনেক ফাইল এখানে কিন্তু আসবে আমার। এবার এটাকে যদি পুরোপুরি রিকভার অলে ক্লিক করে আমি যদি একটা পার্টিকুলার মানে ডেস্টিনেশন স্পেস, আমি এখানে আমার অ্যাকচুয়ালি ডেস্টিনেশন অত নেই, সি ড্রাইভটাতে আছে, সি ড্রাইভটাতে ধরুন যদি এখানে একটা ড্রাইভ আমি কি করলাম, রিকভার দিয়ে একটা ড্রাইভ ক্রিয়েট করলাম, করার পর সিলেক্ট করে যদি সিলেক্ট ফোল্ডার করে দিই, দেন আমার কিন্তু রিকভার যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং রিকভার হয়ে ডেটাটা কিন্তু ওর মধ্যে স্টোর হয়ে যাবে। এবং আমি যদি চাই যে আমি পার্টিকুলার পিকচার গুলোকে রিকভার করব, তাহলে শুধু পিকচারটাই ক্লিক করব, পিকচারটাই ক্লিক করে আমি রিকভারে যাব। দেন আমি যদি আদার্সে ক্লিক করি, তাহলে পুরোটা এখানে দেখাচ্ছে কিন্তু প্রচুর, মানে ডেটা দেখাচ্ছে প্রচুর আছে। যদি সবগুলোকে আমি নিই, 27 GB মতো ডেটা রিকভার করতে পারছে, স্ক্যান করেছে এত। আচ্ছা আমি ভুল স্পেস এফ ড্রাইভ, লোকাল ড্রাইভ এফ ড্রাইভ, না এফ ড্রাইভই তো আমি করেছিলাম, ইয়েস এফ ড্রাইভ। হ্যাঁ, যদি রিকভার করতে চাই দেখুন কত জিবি দেখাচ্ছে, আমি 27 GB অব্দি ডেটা, ও স্ক্যান কমপ্লিট করেছে 16 GB, কিন্তু রিকভার করতে গেলে দেখুন প্রচুর ডেটা কিন্তু দেখাচ্ছে, এত জিবি কিন্তু ডেটা আমি রিকভার করতে পারবো। এবার আমি আপনাদেরকে যদি দেখাই, ছোট একটা ফাইল জাস্ট রিকভার করে দেখাচ্ছি, এখানে প্রচুর আমার ইনভেস্টিগেশন রিলেটেড ডেটাও রয়েছে এর মধ্যে প্রচুর। এই ধরুন একটা পিডিএফ, আমি সিঙ্গেল একটা ফাইল নিলাম, এটাকে আমি রিকভার করবো, এটাতে কত বলছে, এই সিঙ্গেল ফাইলটাও এত জিবি কেন বলছে এখানে। আচ্ছা কিছু চেক রয়ে গেছে, পিকচারটা চেক হয়ে গেছে, এটাকে আনচেক করলাম। আমি জাস্ট এই পিডিএফটাকে ধরুন রিকভার করছি, পিডিএফটাকে জাস্ট চেক করলাম, এই ডকুমেন্ট থেকে সিলেক্ট করলাম পিডিএফ, দেন রিকভার, দেন আমি এটা ডেস্কটপেই করে দিই, ডেস্কটপে সিলেক্ট ফোল্ডার করলাম, এই যে রিকভার হয়ে ডকুমেন্টের মধ্যে চলে আসলো পিডিএফ ফাইলটা। আমি পিডিএফ ফাইলটা ওপেন করবো না, কারণ এটা একটা কোশ্চেন সেট আপ আছে আমার। তো এইভাবে আমরা কিন্তু চাইলে উইথ দ্য হেল্প অফ ইজিয়াস ডেটা রিকভারি উইজার্ড, এই সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু ডেটা রিকভার করতে পারবো। এবার আমি যে প্র্যাকটিক্যাল বা আমি যে কোর্স করাই, আমি যে ডিজিটাল ফরেনসিকের কোর্স করাই, প্রত্যেকটা কোর্সে কিন্তু প্রত্যেকটা যতগুলো সফটওয়্যার আমি ইউজ করছি, যত প্রফেশনাল সফটওয়্যার আছে প্র্যাকটিস করার জন্য, প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু প্রোভাইড করে দিই, যেটা কোনো অর্গানাইজেশন প্রোভাইড করে না। আমি কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি মডিউলের জন্য যত সফটওয়্যার লাগে সব সফটওয়্যার কিন্তু আমি প্রোভাইড করি, যাকে এনি ওপেন সোর্স টুল ফর ডেটা রিকভারি। ওপেন সোর্স টুল দিয়ে ডেটা রিকভারি ভালো হয় না, নাহলে কালির মধ্যেও তো আছে, কালির থ্রু দিয়েও আমরা ডেটা রিকভার করতে পারি, বাল্ক এক্সট্রাক্টর কমান্ড ইউজ করে। ফরমোস্ট আছে, ফরমোস্টের থ্রু দিয়েও ডেটা রিকভার করতে পারি কালি কমান্ড ইউজ করে, ফরমোস্ট। কিন্তু প্রফেশনাল সফটওয়্যার গুলো যেভাবে ডেটা রিকভার করতে সক্ষম, ততটা কিন্তু ডেটা রিকভার করতে পারে না, মানে ফ্রি সফটওয়্যার গুলো বা ওপেন সোর্স সফটওয়্যার গুলো। আচ্ছা আমাকে কমেন্ট সেকশনে বলুন। আচ্ছা আমি এবার আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য আজকে আবার আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, এটাতে যারা এখন প্রেজেন্ট আছেন, আগের দিন প্রেজেন্ট ছিলেন আমি দেখলাম টোটাল 50 মতো প্রেজেন্ট ছিলেন, কিন্তু অ্যাটেন্ডেন্সের সিটটা যখন আমি শেয়ার করেছিলাম তখন কিন্তু এতজন ছিলেন না।
যেই কারণ আমি চাই সার্টিফিকেট সবাইকেই দিতে যারা অ্যাটেন্ডেন্স করছেন। তো আজকেও যারা আছেন প্রেজেন্ট, আমি বলবো তাদেরকে আমি মানে আপনার চ্যাটে দিচ্ছি, চ্যাটে আমি আপনার কি দিচ্ছি, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এখানে আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। আচ্ছা, চ্যাটে আমি এক কাজ করি, নোটপ্যাড, আমি চ্যাটে দিলাম, কাইন্ডলি এখানে এই মানে সিটের লিঙ্কটা যেটা দেওয়া আছে গুগল ডকের, ওটাতে ক্লিক করে একটু কাইন্ডলি আমরা অ্যাটেন্ডেন্স গুলো একটু দিয়ে দেবেন। যারা প্রেজেন্ট আছেন কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্স গুলো প্রত্যেকেই একটু দিয়ে দেবেন। যতজন আছেন 38, তার মধ্যে আমার একটা অ্যাকাউন্ট আছে, যদি দুটো অ্যাকাউন্ট ধরি তাহলে 36। একটু অ্যাটেন্ডেন্স গুলো কাইন্ডলি প্রত্যেকেই দিয়ে দেবেন। আর রিভিউ তো অবশ্যই দেবেন যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আচ্ছা, যিনি বলছেন, যারা বলছেন যে লিঙ্কটা ওপেন হচ্ছে না, কোনো অসুবিধা নেই, আমাকে পার্সোনালি মেসেজ করবেন। আমার তো নাম্বার জানেন, 7003574185, আমার যে অ্যাডমিন। আর একটা কথা বলে দিই, কিছু কিছু গ্রুপ কিন্তু মানে আমারই নিজের একটা ফল্ট ছিল, যেটা আমি যখন কমিউনিটিটা বানিয়েছিলাম, কমিউনিটিতে আমি নিজে খেয়াল করিনি, একটা গ্রুপ অলরেডি নিচে অ্যাড করে দিয়েছিল কেউ, কারণ ওটার আমার পারমিশন অন করা ছিল। এবার কেউ একটা গ্রুপ, এখানে জানি না তিনি প্রেজেন্ট আছেন কিনা, উনি একটা গ্রুপকে কি করেছিলেন, অ্যাড করে দিয়েছিলেন। এবার আমার যত স্টুডেন্ট জয়েন করছিল ওরা কিন্তু ওই গ্রুপে গিয়ে জয়েন করেছিল, যেটা সম্ভবত ডিজিটাল ফরেন্সিক সাইবার সিকিউরিটি এরকম রিলেটেডই কিছু একটা গ্রুপ আছে, যেখানে 60 সামথিং আছে। আমি সবাইকে আলাদা করে পার্সোনালি মেসেজও করেছিলাম, এবং আমার একটি স্টুডেন্টও আমাকে হেল্প করেছিল। তো সেরকম যদি কোনো গ্রুপে থেকে থাকেন, সেই গ্রুপকে ইগনোর করতে পারেন, এই গ্রুপটাকে ফলো করুন, এই কমিউনিটি গ্রুপ, এই মানে হোয়াটসঅ্যাপ কমিউনিটিটা। ইন ফিউচারে যদি আমি আরো কোনো ওয়েবিনার করাই, সেটাতে আপনারা জয়েন হতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, আজকের ক্লাস কেমন লাগলো একটু কাইন্ডলি বলবেন। আর যদি ক্লাস রিলেটেড অন্য আদার্স কোশ্চেন আমি আজকে নেব না, কারণ আমার এমনিতেই অনেক ক্লাস রয়েছে, আর একটা ক্লাস আছে 11টা থেকে। তো আমি একবার গুগল মানে মাইক্রোফোন অ্যালাউ করছি, যদি ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি মাইক্রোফোনটা একবার অ্যালাউ করছি। কিন্তু আদার্স কোশ্চেন প্লিজ আজকে করবেন না, কারণ আজকে আমার এমনিতেই টাইম একটু কমই আছে। মাইক্রোফোন অ্যালাউ করলাম। দারুণ ক্লাস হয়েছে স্যার, এক্সিলেন্ট, অনেকটাই মানে ইনফরমেশন পাওয়া গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। বাকিদের থেকে আমি একটু শুনতে চাইবো যে ক্লাস কেমন লাগলো আজকে, কারণ আমি এমনি ফালতু বকি না খুব একটা, চেষ্টা করি ক্লাসে যেটা বোঝানো সেটাই বোঝানোর চেষ্টা করি। বলুন ক্লাস কেমন লেগেছে সবার, কোনো জায়গাতে কোনো ডাউট? খুব ভালো লেগেছে স্যার, দারুণ হয়েছে। হ্যাঁ স্যার, ক্লাস খুব ভালো হয়েছে। আর কালকেও চেষ্টা করব জয়েন হওয়ার। কালকে স্যার কিন্তু ক্লাস অনেকগুলো টপিক আছে, কালকে খুব ভালো ভালো ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলোচনা করব কালকে। স্যার ক্লাস খুব ভালো হয়েছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ঈশিতা রায় স্যার আমি বলছেন আর আমার ওয়াইফ ক্লাস। স্যার আমি আর আমার ওয়াইফ স্যার দুজন মিলে করছি। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। তো এটার পরে স্যার আপনার প্রফেশনাল ক্লাসের জন্য সাথে স্যার জয়েন হতে চাই। খুব ইন্টারেস্টেড যে কত তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করব আপনার কাছে। ঠিক আছে, আমি কালকে, আমাকে অনেকে মেসেজ টেসেজ করছেন, আমি কালকে আপনাদেরকে সবাইকে বলে দেবো, কারণ একটা স্লটই আমার ফাঁকা আছে, রবিবারই ওটা করানোর চিন্তা ভাবনা আছে, স্যাটারডে সানডেই করাবো দুটো করে ক্লাস, 8টা টু থ্যাংক 10টা ইউ বা স্যার। সাড়ে 8টা থেকে 10:30টা। তা আমি কালকে ওটা বলে দেবো সবাইকে যারা ইন্টারেস্টেড আছেন। স্যার আর স্যার এই দেবপ্রিয় স্যার বাবু বলছেন সার্টিফিকেট ভেরি প্রোভাইড গুড করলে সেশন। স্যার আমার ওয়াইফ জিজ্ঞাসা করছে স্যার যে সার্টিফিকেট প্রোভাইড করলে কার নামে আসবে? আপনি দুটো নামে দুজনে ফিল আপ করে দিন, দুজনকেই প্রোভাইড করে দেবো আমি, অসুবিধা নেই। একটা নামেই স্যার ফিল আপ করা হয়েছে, আরেকটা করে দেবো লিঙ্কে? কোনো অসুবিধা নেই, করে দেবেন, আমাকে পার্সোনালি মেসেজ করে দেবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, সেটাই ভালো। ওকে। সায়ন্তন বাবু বলছেন ভালো ক্লাস হয়েছে, সো মাচ ইনফরমেটিভ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে যারা দিতে পাচ্ছেন না অ্যাটেন্ডেন্স, কোনো অসুবিধা নেই, যে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনার করে দেবো, আমি শেয়ার করে দেবো, মানে অ্যাটেন্ডেন্সের লিঙ্ক আমি শেয়ার করে দেবো। যারা ব্যস্ত আছেন নো প্রবলেম, আপনারা মানে লিভ করতে পারেন, কোনো সমস্যা